ঠিকঠাক। আসসালামু আলাইকুম। আমরা আজকে প্রতিজ্ঞা এবং মেডিএম নিয়ে যে এইচএসসির কম্প্যাক্ট রিভিশন প্রোগ্রামটা ছেড়েছি, তো সেইটার জন্য ফিজিক্সের ছোট্টখাট্ট কিছু গল্প করব আজকে। তো এই জায়গাটাতে গল্প করার জন্য আমাদের বেশ কিছু গ্রাউন্ড দরকার, যে আমরা কোন টপিকটা নিয়ে গল্প করব, কোনটা নিয়ে গল্প করা উচিত। তো সেই জায়গাগুলো বেছে নেওয়া দরকার যেগুলো বারবার আমরা জেনে জেনে ভুল করি, মানে প্রচণ্ড রকম বেশি জানার কারণে কিছু ভুল হয়। তো এরকম ভুল যে জায়গাগুলো নিয়ে হয়, আজকে আমরা এরকম একটা টপিক নিয়ে কথা বলতে চেয়েছি। তো এই টপিকটা যদি একটু দেখি, আমরা দেখেন, আমরা বলতে চাচ্ছিলাম আজকে আমরা কথা বলবো খুবই পরিচিত, একদম এসএসসি থেকে পড়ে আসা বুলেট এবং তক্তা, খুবই ফ্যামিলিয়ার একটা টপিক। বাট এই জায়গাটায় আমাদের মনে হয় ছোট্টখাট্ট কিছু জায়গায় ঝামেলা থেকে যায়। যেমন আমি আপনাকে ঝামেলার প্রথম ইস্যুটা একটু ক্লিয়ার করি, তারপর আমরা না হয় সামনের দিকে যে গল্প শুরু করা যাবে। তো এতদিন পর্যন্ত আমরা যে পড়াশোনাগুলো করি, সেই পড়াশোনাগুলো করার সময় এরকম ঘটনা ঘটে। আমরা যদি এরকম একটা উডেন পিস ভাবি, এটা যদি একটা উডেন প্ল্যাঙ্ক হয়, আমাদের তক্তার গল্প হয়, তাহলে আমরা সারা জীবন ভাবি যে এইটার মধ্যে যে রেজিস্টিভ ফোর্সটা আছে, এটার মধ্যে যে বাধাদানকারী বলটা আছে, এটা মনে হয় সারা জীবন কনস্ট্যান্ট থাকবে। বাট এটা কি কনস্ট্যান্ট থাকা উচিত? একটু ভেবে দেখেন তো, যদি কোনো কারণে এইটা ভেরি করে, তাহলে সম্ভবত আমাদের এক্সিলারেশন ভেরি করবে। আর এক্সিলারেশন বা ত্বরণ যদি ভেরি করে, তাহলে মোস্ট প্রবাবলি আপনি আপনার যে গতির সূত্রগুলো পড়েছিলেন, এগুলো কোনোটাই অ্যাপ্লাই করতে পারবেন না। আবার আমাদের পরীক্ষার হলে পারাটা যে ব্যাপার, সেই ব্যাপারটার সাথে আরেকটা টার্ম জড়িত আছে। একদম প্রপার টাইমিংয়ে ক্লিক করা জরুরি, যেন কম সময়ে এটাকে সলভ করা যায়। তো আজকে আমরা যে কাজগুলো করব, একটা প্রবলেম অনেকভাবে সলভ করার ট্রাই করব, দেখার চেষ্টা করব যে কোনভাবে প্রবলেম সলভ করলে আমাদের এই জায়গাটা ম্যাক্সিমাম আউটপুট আসে, সেই জায়গাটা নিয়ে কথা বলার চেষ্টা করব। আসেন দেখি আমরা একটু একটু করে টুকটুক করে আগানোর চেষ্টা করি। তো সর্বপ্রথম যেটা নিয়ে কথা বলার চেষ্টা করব, সেই জায়গাটা হচ্ছে যে আমরা কোন কোন ক্যাটাগরির কাজগুলো আমরা এখানে করব। তো এই জন্যে আমরা শুরুতেই একটা ছোট্ট এমসিকিউ এর দিকে নজর দেব। আসেন তো দেখি আমরা এই ছোট্ট এমসিকিউ এর দিকে যদি একটু নজর দেই, এমসিকিউটা কেমন হয় একটু দেখেন তো। আমরা একটু এমসিকিউটা পড়ি। হ্যাঁ, খুবই ফেমাস এমসিকিউ, ছোটবেলায় পড়া। একটু মাথায় রেখেন, যখন আপনি ভর্তি পরীক্ষায় যাবেন, এই ধরনের প্রবলেম কিন্তু নিয়ার অ্যাবাউট 50 সেকেন্ডের মধ্যে সলভ করতে হবে, গোল্লা ভরাট সহ। তো এই জন্যে এটা পারা এবং প্রপার টাইমিংয়ের মধ্যে পারা, এই জায়গাগুলো নিয়ে আমাকে এনশিওর করতে হবে। তাহলে আমরা কি বলছিলাম, এটা একটু দেখি। আমরা বলছিলাম একটা বুলেট কেবলমাত্র একটি তক্তা ভেদ করতে পারে। এ বুলেট ক্যান পেনেট্রেট জাস্ট এ সিঙ্গেল উডেন প্ল্যাঙ্ক। এখন একটু খেয়াল করে দেখেন, এই তক্তাকে যখন সে 1/3 পেনেট্রেট করে যাবে, তখন এটার ভেলোসিটি কত পার্সেন্ট ডিক্রিজ করবে। তো ক্লাসের শুরুতেই দেখেন আমি প্রশ্ন নিয়ে হাজির হয়েছি। আপনি একটু ক্যালকুলেটর নিয়ে দেখেন তো কোন অপশানগুলো পাওয়া যায়, একটু চেষ্টা করেন। আজকে আমরা পুরো ক্লাস জুড়ে চেষ্টা করব একটা আপস অ্যান্ড ডাউনসের মধ্য দিয়ে যেতে। এখন একটু খেয়াল করি, কিছু কিছু অঙ্কে আমরা দেখব ক্লাস 9-10-এর বাচ্চার মতো কিছু একদম ছোটোখাটো হিসাব নিকাশ দেখছি। আবার কোনো কোনো জায়গায় আমরা দেখব যে এই ক্যালকুলাস নামের জায়গাটা যেটা, সেটা কিভাবে ইন্ট্রোডিউসড হয়, শর্টকাট ওয়েতে কিভাবে সলভ করা যায়। আজকে আমার টার্গেট হচ্ছে এইচএসসি বোর্ড পরীক্ষায় আমি কিভাবে সলভ করব, কিভাবে আমরা মেডিকেল ভর্তি পরীক্ষায় আসলে কম সময়ের মধ্যে সলভ করে ফেলবো, কিভাবে ভার্সিটি পরীক্ষায় আসলে সেটাকে সলভ করব, আর যদি ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষা হয় তাহলে বা কী ধরনের স্ট্র্যাটেজি মেনটেন করব, একসাথে যেন সবগুলো সলভ করা যায়। তো সেই জায়গা থেকে আমাদের আজকের প্রচেষ্টা। আসেন দেখি আমরা তাহলে এইটাকে একটু সলভ করার চেষ্টা করি। তাহলে একটু খেয়াল করবেন। হ্যাঁ, আমরা বলছিলাম তক্তাটার 1/3 ভেদ করার মুহূর্তে বেগ কত শতাংশ হ্রাস পাবে বা কত পার্সেন্ট ডিক্রিজ করবে, এইটা আমরা ক্যালকুলেট করব।
হয়তো আমার এই কথা বলার মধ্যে অনেকেই ক্যালকুলেট করে ফেলেছেন। এবার আসেন আমরা তিনটা ওয়েতে এটাকে দেখার চেষ্টা করি। সর্বপ্রথম আমরা যে কাজটা করব সেইটা হচ্ছে আমরা একটু কষ্ট করে একটা ছোট্ট অংশ সলভ করে নিব, যে ক্লাস 9-এর বাচ্চার মতো যদি আমরা সলভ করতে চাইতাম তাহলে এটা কিভাবে হতো। একটু খেয়াল করবেন, একটু খেয়াল করে দেখি তো আমরা কি বলতে চাচ্ছিলাম। আমরা বলতে চাচ্ছি আমাদের কাছে একটা উডেন পিস আছে, সে এই উডেন পিসের থিকনেস হচ্ছে এতটুকু। হ্যাঁ, এই উডেন পিসের থিকনেস যদি এতটুকু হয়, এইটাকে আমরা একটু একটা বুলেট দিয়ে স্ট্রাইক করেন। এই যে দেখেন, এই বুলেট দিয়ে আমরা একটু স্ট্রাইক করব। ভেতরে বেশ কিছু কনসেপচুয়াল টার্ম আছে, আমরা একটু হিসাব করার চেষ্টা করব। এখানে যদি ভেলোসিটি আপনার ইউ থাকে, আমরা বলতেছিলাম যে এটার 1/3 পেনেট্রেট করার পর, 1/3 পেনেট্রেট করার পর, তাহলে টোটালটা যদি আমার এক্স হয়, তাহলে পেনেট্রেট করবে কতটুকু বাচ্চা? পেনেট্রেট করবে x/3। এতটুকু পেনেট্রেট করার পর এটার ভেলোসিটি কত পার্সেন্ট রিডিউসড হবে বা কত পার্সেন্ট ডিক্রিজ করবে, এটা আমরা ক্যালকুলেট করব। এখন বাচ্চা এই জন্য সবার আগে যেটা দরকার, এই ভেলোসিটিটা কত হবে এটা ক্যালকুলেট করতে পারলেই তো হয়, তাই না? যে এই ভেলোসিটিটা কত এটা ক্যালকুলেট করতে পারলেই তো হয়। তাহলে আসেন তো দেখি এখানে আমাদের অ্যাজাম্পশনের ইস্যু কতগুলো আছে খেয়াল করে দেখেন। পুরা উডেন পিস, যেহেতু সেম উডেন পিস, তাহলে পুরাটার জন্য যদি আমরা বলে থাকি যে একটা সিঙ্গেল উডেন পিসকে পেনেট্রেট করতে পারে, তাই এইখানে এসে মূলত ভেলোসিটি কত হয় বাচ্চা? 0 হয়। ভেলোসিটি যদি এইখানে 0 হয়, তাহলে এবার একটু খেয়াল করে দেখেন তো বাচ্চা, এই এক্স পেনেট্রেশনের পর তার ভেলোসিটি 0 হয়েছিল। এবার আমরা যে কাজটা করব, এই পুরো জায়গায় তো বাচ্চা আমার রেজিস্টিভ ফোর্স সেম। দেখেন এইখানে পুরো জায়গা জুড়ে আমার রেজিস্টিভ ফোর্স যা ছিল, এখানেও তো বাচ্চা রেজিস্টিভ ফোর্স আমার সেইটাই, তাই না? একই তক্তা না, একই কাঠ না, তাহলে পারে এটা কি হওয়া উচিত? রেজিস্টিভ ফোর্স সেম হওয়া উচিত। আমাকে কিছু বলেনি। আজকে আমরা অঙ্ক করব যে এটা যদি ভেরি করে তাহলে কেমন হয়। আগে তো এটা সলভ করে নেই। তাহলে দেখেন এখান থেকে আমরা এক্সিলারেশন বা ত্বরণ বের করার চেষ্টা করব। এই এক্সিলারেশন বা ত্বরণকে আমরা এইখানে নিয়ে এসে পুট করে দিলেই মনে হয় অঙ্ক হয়ে যাবে। তাহলে আমাদের ক্লাস 9-এর বাচ্চার মতো সলভ যদি করি, আমার যদি অফলাইনের কোনো বাচ্চা কাচ্চা এখানে থাকে, তাহলে জানে যে তারা আমি এই জায়গায় কি ট্যাগলাইনটা দিতাম, প্রসেস ... এটা আর না বলি। হ্যাঁ, তো এই জায়গায় যদি আমরা এক্সিলারেশন বের করে নিতে চাই তাহলে কেমন হয় দেখেন তো বাচ্চা, পুরাটা জায়গার জন্য। তাহলে আমরা বলতেই পারি ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। দেখেন তো বাচ্চা, ভিটা কত? একদম পুরো জায়গার জন্য। এই যে দেখেন এটা হচ্ছে 0। ইউটা কত ছিল দেখেন, এইটা এ আমরা বের করতে চাই, আর এস ছিল হচ্ছে এক্স। আশা করছি আপনি বুঝতে পারছেন। এ সমান তাহলে আমরা বলতে পারবো নেগেটিভ ইউ স্কোয়ার ডিভাইডেড বাই টুয়াইস এক্স। দেখেন বাচ্চা, এই ইউ স্কোয়ার এপারে এসে নেগেটিভ হয়ে গেছে, আর ওই যে টুয়াইস এক্স ভাগ হয়ে গেছে। জাস্ট এই এক্সিলারেশনের ভ্যালু আপনি এইখানে পুট করেন বাচ্চা, তাহলে এইখানে যদি আমরা বলি এই ভি স্কোয়ার, এটা সমান কি হবে তাহলে? ইউ স্কোয়ার প্লাস 2 ইন্টু এ কত ক্যালকুলেট করলাম আমরা দেখেন, এই মাত্র এ ক্যালকুলেট করলাম। এই যে দেখেন এইটাকে কান ধরে নিয়ে এসে বসায় দেন, একদম কান ধরে নিয়ে এসে এখানে বসায় দেন। ইউ স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে টুয়াইস এক্স। আর এখান থেকে এই পর্যন্ত গেলে তার পেনেট্রেশন কতটুকু হয় দেখেন বাচ্চা, এই দেখেন এই এতটুকু হচ্ছে তার পেনেট্রেশন। এটা একটু বসাই দেন তো দেখি কি হয়। এই যে বসাই দিলাম, এটা হচ্ছে x/3। এবার একটু কাটিং কুটিং করি আমরা, দেখি তো কি দাঁড়ায়। এইটা মাইনাস। এখন কেউ চলে যেতে চাইলে তো তাকে ধরে রাখা যায় না বাচ্চা, তাই এই যে টুকুস টুকুস চলে গেল। তাহলে এই যে 2 চলে গেল। তাহলে এইখানে থাকলো কতটুকু দেখেন তো বাচ্চা, এইখানে থাকলো ইউ স্কোয়ার ডিভাইডেড বাই 3। আশা করছি বিয়োগটা করতে পারেন আপনি। তাহলে ভি স্কোয়ার এটা সমান দাঁড়ালো 3 - 1 মানে 2, তাহলে 2 ইউ স্কোয়ার বাই 3। এবার একটু বর্গমূল করবেন, তাহলে ভি সমান দাঁড়াবে √2/3 ইউ। এবার একটু ক্যালকুলেশন করা দরকার। √, এটা কত হয় দেখি তো বাচ্চা, একটু ক্যালকুলেটর নিয়ে এসে এই যে √2/3 কত হয় দেখে নেন বাচ্চা। তাহলে √2 ডিভাইডেড বাই 3, এইটা হচ্ছে 0.82 ইউ। এখন বাচ্চা এইটাকে একটু ইউ এর রেসপেক্টে লেখার চেষ্টা করেন। ভি এটা সমান আমরা কি বলতে পারি না, ইউ মাইনাস
দেখেন তো ইউ থেকে কতটুকু বিয়োগ করলে এটা হয়। তাহলে দেখেন এই জায়গাটা একটু বুঝার চেষ্টা করেন, হ্যাঁ, তাহলে অনেকগুলো অঙ্কে আপনি অনেক মজা পাবেন। এই যে দেখেন এই জায়গাটা কিভাবে লেখা যায়, দেখেন তো এইটাকে লেখা যায় 1 মাইনাস 0. একটু মনে হয় বোঝা যাচ্ছে, 1 থেকে কতটুকু বিয়োগ করলে এটা পাওয়া যাবে, দেখেন 0.82 যদি নেই তাহলে এটা হচ্ছে 0.18। এটাই এখানে আপনি ব্যবহার করেন, তাহলে এইটা হচ্ছে 0.18 ইউ বাচ্চা। তাহলে এইখান থেকে আপনি বলতেই পারেন এটা হচ্ছে 18% অফ ইউ। একটু ঠান্ডা মাথায় খেয়াল করবেন, দেখেন তো বাচ্চা আগে ইউ ছিল, সেখান থেকে তাহলে কতটুকু কমলো, 18% কমে আসলো। তাহলে আমরা মনে হয় আপনাকে এই প্রশ্নের উত্তরে বলতে পারি যে ভেলোসিটি রিডিউস করেছে 18%। এখন প্রবলেম কোথায়? আমরা তো ক্লাস 9-এর বাচ্চার মতো অঙ্ক করে ফেলেছি, এখন এক্স্যাক্টলি ক্লাস 9-এর বাচ্চা এইভাবে সলভ করে, আমরা তো করে ফেলেছি। পরীক্ষার হলে সময় পাবো বাচ্চা এভাবে করতে? আপনি না হয় এইচএসসি বোর্ড পরীক্ষা এভাবে সলভ করে এসেন, কোনো সমস্যা নাই, কিন্তু আপনি কি আসলেই এটা দিয়ে আপনার অ্যাডমিশন কাভার করতে পারবেন? তাহলে অ্যাডমিশন কাভার করতে হলে আমরা দুইটা স্ট্র্যাটেজি ফলো করি। এটা আপনি চাইলে এইচএসসি ব্যাকগ্রাউন্ডে ব্যবহার করতে পারেন বোর্ড পরীক্ষায়, তারপরও আমরা বলি যেটা ব্যবহার করেন না, অনেক লেন্দি, অনেক টাইম কনজিউমিং। এটাকে একটু অন্যভাবে ভাবেন। আসেন তো দেখি বাচ্চা আমরা একটু আরেকভাবে ভাবার চেষ্টা করি। একটু ভাবেন তো বাচ্চা, আমরা যদি এরকম ভাবে ভাবি যে এখান থেকে দেখেন এখানে এক লাইনে আপনার অঙ্কের মধ্যেই যেতে হবে না, একটু ভাবেন এখানে তার ভেলোসিটি ছিল ইউ, তাহলে এইখানে তার কাইনেটিক এনার্জি যেটা, সেটাকে আমি ধরে নিলাম কে। এবার 1/3 পেনেট্রেট করেছে, তার মানে আমি কি বলতে পারি না যে তার টোটাল যে কাইনেটিক এনার্জি ছিল, একদম শেষ মাথায় যদি ভেলোসিটি 0 হয়, কাইনেটিক এনার্জিও কত হয়ে যাবে বাচ্চা, 0। এবার একটু ভাবেন, তাহলে 1/3 যাওয়ার পর কাইনেটিক এনার্জি কতটুকু ব্যবহার করে ফেলবে, 1/3 খরচ হয়ে যাবে, তাহলে থাকবে কতটুকু ভাবেন তো বাচ্চা। কে প্রাইমটা কত হবে? কে শুরুতে ছিল টোটাল সামর্থ্যের 1/3, টোটাল অ্যাবিলিটির 1/3 গন, 1/3 পেনেট্রেট করতে এটার চলে গেছে বাচ্চা। তাহলে এই 1/3 যদি চলে যায় তাহলে থাকলো কয় ভাগ একটু ভাবেন তো, 3 - 1, তার মানে টুয়াইস k/3। তার মানে আপনি বলতে পারেন আপনার কাইনেটিক এনার্জি এখন হয়েছে কতটুকু, কাইনেটিক এনার্জি হয়েছে 3/2। খেলা এই মোমেন্টে। এবার একটু ভালো করে দেখেন বাচ্চা, আপনি কি জানেন ইকে, যেটাকে কে বলছিলাম, এটা সমান হচ্ছে ½ mv²। তাহলে ভাবেন তো বাচ্চা, এইটাকে আমরা বলতাম কি, যে মোমেন্টের কাইনেটিক এনার্জি বের করবেন ওই মোমেন্টের ভেলোসিটির স্কোয়ার। তাহলে এই যে দেখেন, এই মোমেন্টের কাইনেটিক এনার্জি যদি কে থাকে, এই মোমেন্টের ভেলোসিটি হচ্ছে ইউ। এবার আমাদের টার্গেট হচ্ছে এই মোমেন্টের কাইনেটিক এনার্জি যদি কে প্রাইম হয় তাহলে ভেলোসিটি কত হবে এটা একটু দেখব, তাহলেই তো অঙ্ক শেষ। তাহলে একটু ভাবেন তো বাচ্চা, এখান থেকে এখানে যেতে নিশ্চয়ই ভরের কোনো পরিবর্তন হয় নাই, তাহলে ভরের যদি কোনো পরিবর্তন না হয়, ম্যাস যদি একটুও চেঞ্জ না হয়, তাহলে এখান থেকে আপনি ডিরেক্টলি বলতে পারেন কে ইজ প্রপোর্শনাল টু ভি স্কোয়ার। তাহলে এখান থেকে বোঝা যায় কে যদি n গুণ হয় তাহলে ভেলোসিটি কিভাবে হবে, একটু ভালো করে দেখেন। তাহলে আমরা বলতে পারি ভেলোসিটি যদি n টাইমস হয় বা n গুণ হয়, তাহলে কাইনেটিক এনার্জি হবে n² গুণ। অন্যভাবে ভাবেন, অন্যভাবে ভাবলে এখান থেকে আপনি বলতেই পারেন √k ইজ প্রপোর্শনাল টু ভি। তাহলে এবার একটু ভেবে দেখেন তো বাচ্চা, এইবার যদি আমরা বলি কাইনেটিক এনার্জি n গুণ হয়েছে, তাহলে ভেলোসিটি কতটুকু হবে বাচ্চা, √n গুণ। এই তো বাচ্চা ম্যাথ শেষ। তাহলে এবার একটু ভালো করে দেখেন, এখানে কাইনেটিক এনার্জি কত টাইমস হয়েছিল, 2/3 টাইমস। তাহলে ভেলোসিটি কত টাইমস হবে বাচ্চা, এখানে এই ভেলোসিটি হবে আগে যা ছিল সেইটার কত টাইমস, √2/3 টাইমস। আপনি মনে হয় অঙ্ক বুঝে ফেলেছেন। তাহলে এটা একটু খেয়াল করে দেখেন, এই দেখেন √2/3 এটা হচ্ছে 0.82। তাহলে এইটা যদি 0.82 হয় তাহলে এইটা হচ্ছে 0.82 ইউ। একটু নর্মালি ভাবেন, হয়েছে 82%। আগে যা ছিল সেখান থেকে 82% হয়েছে,
তাহলে হ্রাস পেয়েছে কতটুকু বাচ্চা? 100 থেকে 82 বাদ দেন, নিশ্চয়ই 18। তাহলে দেখেন আগের অঙ্কই আমরা করেছি, বাট কতটুকু সময় কনজিউম করেছে এটা মনে হয় আপনি বুঝতে পারছেন। এই জায়গাটা যখন আপনি একবার প্র্যাকটিস করে উঠবেন, তখন আপনার মেডিকেল এবং ভার্সিটি টাইপ জায়গা কমপ্লিট হয়ে যাবে খুব সহজে। খালি এই কথাটুকু মনে রাখলেই হয় বাচ্চা। আমরা এই ম্যাথটা আরেকটা মাস্টার পিস ওয়েতে সলভ করতে চাই। আমরা একদমই মাস্টার পিস একটা ওয়েতে সলভ করতে চাই, যেটাকে আমরা বলি ওয়ার্ক এনার্জি থিওরাম। বাচ্চা একটু ধৈর্য ধরেন, আপনারা এতক্ষণ হয়তো এলোমেলো ছিলেন, আমি সেজন্য একটু এলোমেলো টপিক দিয়ে যাত্রা শুরু করেছি। এইবার একটা গুছানো জার্নিতে যাব। ভবিষ্যতে যারা ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষা দিতে চান তারা এবার একটু নড়ে চড়ে বসেন। আসেন আমরা আর একটা গল্প করি। আমরা এবার একই গল্প দুই ভাবে করব। একটু ভাবেন তো বাচ্চা, এই জায়গাটায় যখন এই বুলেটটা পেনেট্রেট করছিল, একটু ভাববেন বাচ্চা। হ্যাঁ, এই জায়গায় বুলেটটা যখন এইভাবে পেনেট্রেট করে, তখন বুলেটকে বাধা দেয় কে? এই হচ্ছে তক্তা। এরকম জার্নিতে এটার ভেলোসিটির যে পরিবর্তন হয়, এই পরিবর্তনের মূল কারণ হচ্ছে এই ফোর্সটা তার মোমেন্টাম বা ভরবেগ চেঞ্জ করে। এখন একটা ছোট্ট টার্ম আপনার কাছে শিখে আসি বাচ্চা। হ্যাঁ, সেটা একটু সবাই খাতা কলম খুলে নিয়ে বসেন তো, একটু মনে পড়ে কিনা। আমরা যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে ওয়ার্ক এনার্জি থিওরাম বা কাজ শক্তি উপপাদ্য। ওয়ার্ক এনার্জি থিওরাম বা কাজ শক্তি উপপাদ্য। এই উপপাদ্যে আমরা সবাই খুব ভালোভাবে কিছু টার্ম শিখে এসেছি, ছোটবেলার গল্প বলছি। এখানে যদি একটা এম ম্যাসের অবজেক্ট থাকে, এইটার ভেলোসিটি যদি ইউ হয়, এখন এইটার উপর যদি আমি এফ পরিমাণ ফোর্স অ্যাপ্লাই করি, এস ডিসপ্লেসমেন্ট বা সরণ কাভার করার পর এটার ভেলোসিটি যদি ভি হয়, এটার এক্সিলারেশন যদি এ হয়, তাহলে আমি এখন জানতে চাচ্ছিলাম এই ওয়ার্ক ডানটা কত হবে। আপনি খুবই ভালো করে জানেন ওয়ার্ক ডান হচ্ছে এফ এস কস থিটা। তাহলে দেখেন এফ আর এস এর অ্যাঙ্গেল কত বাচ্চা? 0 ডিগ্রি। যারা ভাবছেন একটু ম্যাথমেটিক্যালি ভালো, তারা ভাবছেন এটা তো সবসময় কনস্ট্যান্ট ফোর্সের ক্ষেত্রে ভালো কাজ করে। এটা যদি ভেরিয়েবল হতো তাহলে কি করতেন? যেমন স্প্রিং এর ফোর্স একটু ভেরি করে, ইলাস্টিক ফোর্স একটু ভেরি করে। এই ভেরিয়েবল ফোর্স হলে কি হতো? কিচ্ছু হতো না বাচ্চা। আমরা এই যে দেখেন, আমরা এখনই সলভ করে ফেলবো। যদি ভেরিয়েবল ফোর্স হতো তাহলে আমি এই ওয়ার্ক ডান যেভাবে ক্যালকুলেট করতাম সেটা হচ্ছে এরকম, যে এইটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ এফ ডিএস। গল্প শেষ। এফ ডট ডিএস এফ এস কস থিটা এখান থেকেই পাবো। এই দেখেন এই এফটা তখন পরিবর্তনশীল হতো, আমরা ভেরিয়েবল হতো। আমরা এইখান থেকে সলভ করব। তাহলে আগে এইটা সলভ করে ফেলি। এই যে দেখেন আপনাদের একটা পরিচিত জায়গা পাইছেন, এফ এফ ইজ ইকুয়াল টু একটা ডাক দিয়ে দেন তো নিজেদের মতো। এবার দেখেন কস 0 ইকুয়াল টু হচ্ছে 1। ছোটবেলায় পড়েছেন বাচ্চা, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। একটু কি বোঝা যায়? as সমান তাহলে কি হবে? এই ভি স্কোয়ার থাকলো, এই ইউ স্কোয়ার এপারে এসে বিয়োগ হলো। যদিও ম্যাথে এই কথাগুলো বলা উচিত না, বলা উচিত ব্যালান্স করেছি বা সাম্য করেছি। তো সেই জায়গা থেকে ডিভাইডেড বাই হচ্ছে 2। আসেন তো বাচ্চা ভ্যালুটা বসায় দেই। তাহলে এইটা হলো বাচ্চা ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই 2। তাহলে এখানে আপনি বলতে পারেন এটা হচ্ছে হাফ এম ভি স্কোয়ার মাইনাস হাফ এম ইউ স্কোয়ার। আপনি নির্দ্বিধায় দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এই মোমেন্টের কাইনেটিক এনার্জি, তাই এটা হলো ইকে ফাইনাল। আর এইটা হচ্ছে এই মুহূর্তের কাইনেটিক এনার্জি, তার মানে ইকে ইনিশিয়াল। তাই এটাকে আমরা বলতে পারি চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি। সো একটা মাস্টারপিস জেনারেটেড হয় বাচ্চা। মাস্টারপিস হচ্ছে ওয়ার্ক ডান বাই নেট ফোর্স ইজ ইকুয়াল টু চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি। ফলাফল বল দ্বারা কৃত কাজ গতিশক্তির পরিবর্তনের সমান। ইনফ্যাক্ট বুলেট তক্তার ইতিহাসে এমন কোনো অঙ্ক নাই যে অঙ্ক আপনি এইটা দিয়ে সলভ করতে পারবেন না। তাই এই জায়গাটা হচ্ছে, আবার একটু বলছি, ওয়ার্ক ডান বাই নেট ফোর্স বা ফলাফল বল দ্বারা কৃত কাজ গতিশক্তির পরিবর্তনের সমান। যারা আমার কাছে একটু রাগ করেছিলেন যে এখানে তো কনস্ট্যান্ট ফোর্সের মতো দেখা যাচ্ছে, তাহলে ভেরিয়েবল হলে কেমন হবে, আসেন তাদেরকে একটু ঠান্ডা করি। এই যে দেখেন বাচ্চা, এইখানে তাহলে এফ ইজ ইকুয়াল টু আপনি বলতেই পারেন এম এ। বাচ্চারে ত্বরণের সংজ্ঞা মনে আছে?
আমরা ত্বরণ কাকে বলতাম? আমরা বলতাম রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি বা বেগ পরিবর্তনের হার। এটাকে আমরা কিভাবে লিখি? আমরা লিখি ডিডিটি অফ ভি। এখন একটু পার্শিয়াল ক্যালকুলাস অ্যাপ্লাই করেন। আমার যেহেতু এস এর ফাংশন হিসেবে লাগবে, তাই এটাকে আমরা যদি বলি ডিডিএস অফ ভি, তাহলে এটার সাথে আপনি বলতেই পারবেন ডিডিটি অফ এস। তাহলে দেখেন আমরা একটু পার্শিয়াল ক্যালকুলাস অ্যাপ্লাই করেছি। এই পার্শিয়াল ক্যালকুলাস অ্যাপ্লাই করার কারণে আপনি একটা মজার জিনিস দেখতে পাবেন বাচ্চা। আপনি একটু খেয়াল করেন, এই যে অংশটা এটা হচ্ছে সরণের হার বা রেট অফ ডিসপ্লেসমেন্ট। সরণের হারকে বেগ বলে বাচ্চা। তাহলে আপনি নিঃসন্দেহে এখানে বলতে পারবেন এইটা হচ্ছে ভি আর এইটা থাকলো হচ্ছে ডিডিএস অফ ভি। ভ্যালুটা বসান, একটু খেয়াল করে দেখি, এটা এম, তাহলে এডিএস কি হবে? এই যে এডিএস এটা কি হবে একটু খেয়াল করে দেখেন, একটু ঠান্ডা মাথায় দেখেন। এডিএস এটা যদি আমরা বলি তাহলে এইটাকে আমরা বলতে পারবো ভিডিভি। তাহলে এই এডিএস এটাকে বলছি আমরা ভিডিভি। এবার আসেন বাচ্চা, এই যে লিমিটটা বসাই দেন। এটার শুরুতে যে ভেলোসিটি ছিল সেই জায়গাটাকে যদি আমরা ভি ইনিশিয়াল বলে ডাকি, আর ফাইনালি যে ভেলোসিটি হয়েছে সেটাকে যদি ভি ফাইনাল বলে ডাকি। বাচ্চারে একটু কি মনে পড়ে? ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার এন ডিএক্স, এটা সমান কি ছিল? এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান। তাহলে এই যে দেখেন এই ভি এর পাওয়ার কত, একটু খেয়াল করে দেখেন, এই ভি এর পাওয়ার হচ্ছে 1। তাহলে এখান থেকে আপনি কি লিখতে পারেন বলেন তো বাচ্চা? এমটা বের হয়ে থাকুক, ভি টু দি পাওয়ার 1 প্লাস 1 দ্যাট মিনস 2 ডিভাইডেড বাই 1 প্লাস 1 দ্যাট মিনস 2। এবার একটু মনে করে দেখেন তো বাচ্চা, লিমিটটা কার হয়? ভেরিয়েবলের না ফাংশনের? এখানে ফাংশনটা বাচ্চা ভি স্কোয়ার, তাই নিশ্চয়ই এই লিমিটটা ফাংশনের না, এটা হচ্ছে ভেরিয়েবলের। যদি ভেরিয়েবলের হয় তাহলে এটা মূলত ভি এর গল্প বাচ্চা। তাহলে ভি এইখান থেকে শুরু করে এই পর্যন্ত চেঞ্জ হয়। এবার একটু ভ্যালুটা বসাই দিবেন, এবার একটু ভ্যালুটা বসাই দেন। হাফ এম থাকলো, আপার লিমিট ভি ফাইনাল, লোয়ার লিমিট ভি ইনিশিয়াল, ফাংশন হচ্ছে স্কোয়ার। আপনি নিঃসন্দেহে দেখতে পাচ্ছেন ইট ইজ চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি। সো আমরা আপনাকে নির্দ্বিধায় নিঃসংকোচে আপনাকে বলতে পারি ওয়ার্ক ডান বাই নেট ফোর্স, ওয়ার্ক ডান বাই নেট ফোর্স, ফলাফল বল দ্বারা কৃত কাজ গতিশক্তির পরিবর্তনের সমান। আজকের ক্লাসের একদম ফান্ডামেন্টাল ইস্যুটা আমরা সলভ করেছি, একদম ফান্ডামেন্টাল ইস্যুটা আমরা সলভ করেছি। আমরা এখন এই জায়গা থেকে একটু অ্যাপ্লিকেশনে যাওয়ার চেষ্টা করব। তাহলে আমরা যে অঙ্কটা দিয়েছিলাম বাচ্চা, এই অঙ্কটা একটু দেখেন না, এই অঙ্কটা আমরা কিভাবে সলভ করতে পারি। কারো প্রবলেম হচ্ছে কিনা একটু জানিয়েন তো, একটু জানান তো, কারো প্রবলেম হয়েছে কিনা, বুঝা গেছে কিনা একটু জানান তো বাচ্চা। হ্যাঁ বাচ্চা, ঠান্ডা লেগে গেছে রে, গলা ভেঙে গেছে। তাহলে পারে একটু ঠান্ডা মাথায় দেখে বলেন তো বাচ্চা, এই জায়গায় কারো প্রবলেম আছে কিনা, বুঝেছে কিনা একটু বলেন তো বাচ্চা। কারো প্রবলেম থাকলে একটু জানিয়েন। এবার দেখেন আমাদের প্রবলেমটা যদি আমরা সলভ করতে চাইতাম, দেখেন তো কত সহজে সলভ করা যায়। এই হচ্ছে আমাদের তক্তা ছিল বাচ্চা, এই হচ্ছে তক্তা। এই তক্তাকে আপনার এই বুলেট এইভাবে আঘাত করবে, এইটার ম্যাস হচ্ছে এম। এখানে যদি ভেলোসিটি হয় ইউ, তাহলে এইখানে ভেলোসিটি হবে 0 এবং টোটাল যে জায়গাটা সেই জায়গাটার নাম হচ্ছে এক্স। এবার জিজ্ঞেস করলো 3 ভাগের 1 ভাগ, এই যে জায়গাটুকু, এখানে যদি ভেলোসিটি এরকম হয়, এই জায়গাটুকু যদি হয় x/3, তাহলে প্রশ্ন হচ্ছে ওই ভেলোসিটির কি অবস্থা হয়েছে এটা বের করো। এই ক্ষেত্রে আমাদের রেজিস্টিভ ফোর্স ছিল এফ, এই ক্ষেত্রেও আমাদের রেজিস্টিভ ফোর্স হচ্ছে এফ। অনেকদিন মনে হয় আপনারা অ্যালফাবেট লিখেন নাই, আসেন তো দেখি অ্যালফাবেট লেখা শিখেন। এটার নাম দিলাম এ বিন্দু, এটা দিলাম বি বিন্দু, এটা দিলাম সি বিন্দু। এবার দেখেন তো বাচ্চা অঙ্ক কয় লাইনে বের হয় একটু দেখি। আমরা একটু আগে কি শিখেছি দেখি তো, একটু আগে শিখেছি ওয়ার্ক ডান বাই নেট ফোর্স ইজ ইকুয়াল টু চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি। আসো বাচ্চা এটাকে একটু অ্যাপ্লাই করো, এটাকে একটু অ্যাপ্লাই করি। হ্যাঁ,
তাহলে সর্বপ্রথম আমরা একটু কষ্ট করে এসি অংশে বলছি। এসি অংশে কাজ করেছে কে দেখতে পাও? এই দেখো এফ কতটুকু জায়গা পর্যন্ত কাজ করেছে দেখতে পাও? এই দেখো বুলেট পুরো জায়গা জুড়ে গেছে। তার মানে কতটুকু জায়গা জুড়ে কাজ করেছে? এক্স পর্যন্ত কাজ করেছে। তাই এই হচ্ছে তোমার কাজ। গতিশক্তির পরিবর্তন লাগবে। এইখানে গতিশক্তি হচ্ছে হাফ এম ইউ স্কোয়ার, আর এইখানে দেখতেই পাচ্ছ বাচ্চা বেগ শূন্য, তাহলে গতিশক্তি কত বাচ্চা? শূন্য। তার মানে এইখানে তুমি বলতে পারলা এইটা হচ্ছে হাফ এম ইউ স্কোয়ার। একটু ওয়েট করো, আর এক লাইন, তাহলে অঙ্ক শেষ। এবার এবি অংশে আসো বাচ্চা। এবি অংশ, এফ বলটা কাজ করেছে কতটুকু পর্যন্ত দেখতে পাও? বুলেটটা এখান থেকে এই পর্যন্ত কতটুকু এসেছে দেখো বাচ্চা, এই দেখো x/3, তাহলে এফ ইন্টু x/3। এইখানে ছিল কত বাচ্চা? হাফ এম ইউ স্কোয়ার, আর এইখানে যে কত হবে বাচ্চা? হাফ এম ভি স্কোয়ার। তাহলে হাফ এমটা একটু কমন ফ্যাক্টর নাও বাচ্চা, তাহলে এইটা হলো ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার। শেষ অঙ্কটা। এবার আসো একটু ভাগ করি। ওই দেখো এফ ইন্টু এক্স ডিভাইডেড বাই এফ ইন্টু x/3, এটা সমান হাফ এম ইউ স্কোয়ার ডিভাইডেড বাই হাফ এম ইন্টু ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার। বাচ্চারে এফ এফ গন, এক্স এক্স গন, চলে যায়, তাই তার নামই এক্স বাচ্চা। এই 3 উপরে উঠে চলে গেল। এবার দেখো হাফ এম গন, তাহলে এটা হচ্ছে ইউ স্কোয়ার ডিভাইডেড বাই ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার। বাচ্চারে একটু অল্টারনেন্ডো বা একান্তর করেন, তাহলে ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার এটা সমান কি হবে দেখেন? ইউ স্কোয়ার বাই 3। তাহলে এবার একটু ভি স্কোয়ারকে ওপারে নেন, কান ধরে এটাকে টেনে নিয়ে আসেন। ইউ স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই 3 ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার। অঙ্ক শেষ, টাটা। ভি স্কোয়ার সমান তাহলে 2 ইউ স্কোয়ার বাই 3, এবং আগের গল্পের পুনরাবৃত্তি ঘটেছে। খেয়াল করেছেন? একটা অঙ্ক আমরা 3 ভাবে সলভ করেছি। আপনার সাথে একটু ব্যাক করি। এই একটা অঙ্ক ছিল, এই একটা অঙ্ককে আমরা ক্লাস 9-এর বাচ্চার মতো সলভ করেছি। দেখেন আমরা এমসিকিউতে আসলে কিভাবে সলভ করব সেইটা সলভ করেছি। আর সবচেয়ে মজার অংশ যেটা, সেটা হচ্ছে ওয়ার্ক এনার্জি থিওরাম। আজকের পুরো ক্লাস জুড়ে যেটার তাণ্ডব লীলা দেখতে পাবেন, এটা হচ্ছে সেইটা। এই জায়গাটার মাধ্যমে আমরা এটা সলভ করেছি। খেয়াল করে দেখেন আমরা এইটা কত সহজে সলভ করতে পারি। শুধুমাত্র কি করেছি দেখেন, এই পুরো অংশে গতিশক্তির পরিবর্তন আমরা কাজে নিয়েছি, আর এই 1/3 গতিশক্তির পরিবর্তনকে কাজে নিয়েছি। আমার অঙ্ক হয়ে গেছে। যারা ইঞ্জিনিয়ারিং নিয়ে ভাবছি তারা এই পদ্ধতিতে অঙ্ক করবেন। এইচএসসি এবং আপনার অ্যাডমিশন পুরো জার্নি দেখবেন এই একটা জায়গা থেকেই সলভ করা যায়। তো যেভাবেই সলভ করি না কেন, তাহলে আমাদের কাছে অ্যান্সারটা মনে হয় দাঁড়িয়েছে, এটা হচ্ছে 18%। বাচ্চা একটু ভালো করে দেখি তো বাচ্চা, আমরা বুঝতে পারি কিনা? কারো কোনো আপত্তি আছে কিনা একটু জানিয়েন তো বাচ্চা। এইবার একটু আপনাদের সাথে আরেকটা, যারা এতক্ষণ ধরে যারা বাচ্চা, একটা ক্লাসে না কয়েক ধরনের বাচ্চা কাচ্চা থাকে। কিছু কিছু বাচ্চা থাকে যারা ম্যাথমেটিক্যালি একটু ভয় পায়, কিছু বাচ্চা থাকে যারা ম্যাথমেটিক্যালি অনেক সাউন্ড। অ্যাকচুয়ালি আমরা কথা বলার সময় এই দুটোর অ্যাভারেজ করে চলি। হ্যাঁ, তো এই অ্যাভারেজ করতে যেটা হয়, আমরা এই জায়গাটায় এসে কথা বলার চেষ্টা করছি। এবার আপনাদের সামনে একটা মজার অঙ্ক নিয়ে কথা বলা শুরু করব। এই যে দেখেন, একটা মজার অঙ্ক নিয়ে গল্প করা শুরু করব। এই যে দেখেন কতগুলো এই ধরনের অঙ্কের আমরা কিছু এসে আসব। তার আগে আমরা একটা ছোট্ট প্রবলেম, এই প্রবলেমটা নিয়ে বেশি কথা বলবো। কতটুকু কনসেপ্ট আমাদের ক্লিয়ার হয়েছে এই জায়গা থেকে সেটা জাজ করা যাবে। এরপর আমরা আপনাদেরকে কিছু কাজ দিব। একটু খেয়াল করি তো বাচ্চা, এখানে কি বলছিলাম? এখানে দেখেন আপনাকে বলছি 50 সেন্টিমিটার পুরুত্বের একটি তক্তাকে বুলেট এত বেগে আঘাত করলে, একটু খেয়াল করে দেখেন, এত বেগ নিয়ে নির্গত হয়। বুঝাই যাচ্ছে একটা তক্তা এটাকে যদি এত বেগে আঘাত করে, এত বেগ নিয়ে নির্গত হয়। এরপর বাচ্চা
আমরা বিভিন্ন রকম কোশ্চেন করার চেষ্টা করেছি, প্রত্যেকটা কোশ্চেন একটু সুন্দর সুন্দর কোশ্চেন আছে, একটু ভালো করে দেখেন বাচ্চা। আমরা প্রথম প্রশ্নে আপনাকে বলেছি ইনস্ট্যান্টেনিয়াস স্পিড বা তাৎক্ষণিক দ্রুতি কি। এরপরে আপনাকে বলেছি একটা কাইনেটিক এনার্জি ভার্সাস যদি ভেলোসিটি গ্রাফ আপনি আঁকেন, তাহলে এটার যে স্লোপ বা ঢাল হবে এটা মোমেন্টাম বা ভরবেগ প্রকাশ করবে। এটা একটা খুব মজার কোশ্চেন, এইটা একটু দেখেছি। এরপরে ক্লাস 9-এর মতো একটা অঙ্ক দিয়েছে, একদম কোনো কথা ছাড়া এই তক্তাটি ভেদ করতে কত সময় লেগেছে, এক্স্যাক্টলি একটা ক্লাস 9-এর বাচ্চার অঙ্ক। বাট আমার নজর তো বাচ্চার পরেরটার দিকে, আমার নজর তো বাচ্চার পরেরটার দিকে। যদি তক্তার বাধা দানকারী বল বুলেটের বেগের বর্গের সমানুপাতিক হয়, ইফ রেজিস্টিভ ফোর্স অফ দ্য উডেন পিস বা উডেন প্ল্যাঙ্ক ইজ প্রপোর্শনাল টু দ্য স্কোয়ার অফ ভেলোসিটি অফ দ্য বুলেট। এইটা বাচ্চা তাহলে মনে হয় ঝামেলা করে ফেললো, যে এইবার আর কনস্ট্যান্ট থাকলো না, আমাদের সেই ফোর্সটা ভেরি করে ফেললো। তাহলে এই তক্তাটা পেনেট্রেট করতে কত সময় লাগবে, এইটা আমাদের খুব পছন্দের প্রশ্ন। আপনারা প্রশ্নটা একটু মনোযোগ দিয়ে পড়েন। গ আমরা সলভ করার জন্য হয়তো করব, কিন্তু এটা একদম ক্লাস 9-এর একটা এলিমেন্টারি অঙ্ক। আমি আপনার সামনে হাজির হয়েছি মূলত ঘ নিয়ে, যেটা নিয়ে আমি কথাবার্তা বলতে চাই। একটু ম্যাথটা নিয়ে ভাবেন, এরপরে আমি সলভ দিচ্ছি, এরপরে আমি সলভটা দিচ্ছি। আচ্ছা, তাহলে সবাই ভাবাভাবি শেষ, আসেন দেখি আমরা একটা একটা করে সলভ করি। আমরা বাচ্চা প্রথমেই আপনাকে একটু ডেফিনেশন শিখাই। তাৎক্ষণিক দ্রুতি কি, ইনস্ট্যান্টেনিয়াস স্পিড কি। আমরা সবাই জানি বাচ্চা, এরকম একটা সুন্দর অপারেটর আছে লিমিট। এটা দিয়ে আমরা যদি বলি সময়ের ব্যবধানটা শূন্যের কাছাকাছি, লিমিট ডেল্টা টি টেন্ডস টু জিরো, তার মানে টাইম ইন্টারভাল প্রায় জিরো। এই অবস্থায় যদি আপনি সরণের সাথে এই সময়ের পরিবর্তনটা দেখেন, তাহলে পারে আপনি এইটাকে সুন্দর করে বলতে পারেন ডিডিটি অফ এস। আর এই যে ডিডিটি অফ এস অর্থাৎ খুবই কম সময়ের ব্যবধানে সময়ের সাথে সাথে যে সরণটা হয়, এটাকেই আমরা বলি হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস স্পিড বা তাৎক্ষণিক দ্রুতি। বাচ্চা এটাকে যদি ডিসপ্লেসমেন্ট বলেন এটা হবে ভেলোসিটি, এটাকে যদি ডিস্টেন্স বলেন এটা হবে স্পিড। তার উপর ভেক্টর চিহ্ন নাই, তার মানে আমি সবগুলো স্কেলারে বলেছি, এইটাকে ডিস্টেন্স বলেছি, তাই এইটাকে এরকম বলেছি। তাহলে এটাকে ডিফাইনিং করবেন কিভাবে? সময়ের ব্যবধান শূন্যের কাছাকাছি হলে সরণের যে হার বা দূরত্ব অতিক্রমের যে হার, সেই দূরত্ব অতিক্রমের হারকে আমরা বলে থাকি তাৎক্ষণিক দ্রুতি। আশা করছি এই ইকুয়েশনটা লিখে দিলে আপনি পুরো নাম্বার পাবেন, ডেফিনিশন সাথে ইকুয়েশন। এবার বাচ্চা এর পরেরটা, যেটা খুব মজার একটা অংশ। এবার আয়না বাচ্চা একটু দেখি, এটা একটা মজার অংশ, কাইনেটিক এনার্জি ভার্সাস ভেলোসিটি। একটু বাচ্চা বোর্ডে তাকাবো। আমরা জানি ইকে ইজ ইকুয়াল টু হাফ mv স্কোয়ার। আগে অ্যাপ্রোচটা দেখেন বাচ্চা, এদের অ্যাপ্রোচটা খুব সুন্দর। এদের অ্যাপ্রোচটা কেমন ছিল দেখেন, ওরা বলছিল এই কাইনেটিক এনার্জিটাকে ওয়াই এক্সিসে পাঠায় দাও, ভি এইটাকে এক্স এক্সিসে পাঠায় দাও। একটা বুলেটের তো ম্যাস চেঞ্জ হয় না বাচ্চা, হাফ তো কনস্ট্যান্ট, তার মানে এই জায়গা একটা কনস্ট্যান্টের মতো বাচ্চা। তাই ওয়াই সমান 2x স্কোয়ার, ওয়াই সমান kx স্কোয়ার, এই ধরনের গ্রাফটা এঁকে ফেলেন। তাহলে এই গ্রাফটা তাহলে কেমন হবে এটা আপনি সবাই বুঝে গেছেন বাচ্চা। এইখানে যদি ভেলোসিটি হয়, এইখানে যদি কাইনেটিক এনার্জি হয়, তাহলে এইটা হবে এরকম। এখন এই গ্রাফের স্লোপ এটা নাকি মোমেন্টাম বা ভরবেগ প্রকাশ করবে। তাহলে ওয়াই ভার্সাস এক্স, এই গ্রাফের স্লোপ কি হয় মনে পড়ে? ওয়াই ভার্সাস এক্স, খেয়াল করে দেখেন, এটা দিয়ে মনে করলেই হবে। তাহলে ওয়াই সমান আমরা কি বলেছিলাম? mx, এইটাকে স্লোপ বা ঢাল বলেছিলাম। তাহলে এই স্লোপ সমান আপনার মনে পড়ার কথা, এইটাকে আমরা বলি ddx অফ ওয়াই। তাহলে ভাবেন তো বাচ্চা, ওয়াই অক্ষে আছে ইকে, এক্স অক্ষে আছে ভি, তাহলে এইটার স্লোপ কি হবে একটু ভাবো তো বাচ্চা সবাই। স্লোপ বা ঢাল ddx,
এক্স মানে কোনটা দেখো, এই দেখো ভেলোসিটি অফ ওয়াই, ওয়াই মানে কোনটা দেখো বাচ্চা, এই দেখো কাইনেটিক এনার্জি। এখন একটু কষ্ট করে এই কাইনেটিক এনার্জির ইকুয়েশনটা লিখে ফেলো। এটা হলো হাফ এম ভি স্কোয়ার, তাহলে হাফ এমটাকে রেখে দাও, আর ভি স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করলে কি হয় সেটা তো বুঝতেই পারছো, টু ভি, টু টু কেটে গেল, থাকলো কি দেখো বাচ্চা, এম ভি। তাহলে এটাকে তুমি কি বলতে পারবা, এইটা হচ্ছে তোমার মোমেন্টাম বা ভরবেগ। তাহলে আমরা এখান থেকে দেখতে পাই যে গতিশক্তি বনাম ভেলোসিটি, এইটার যদি গ্রাফ আঁকি, এই গ্রাফের যদি স্লোপ বের করি, তাহলে যে কোনো বিন্দুতে ঢাল বা স্লোপ এইটা তোমাকে প্রকাশ করে দিবে তার মোমেন্টাম বা ভরবেগ। এটা প্রচণ্ড ইম্পর্টেন্ট একটা টার্ম। এই ইম্পর্টেন্ট টার্মটা বোঝা গেছে কিনা একটু কথা বলে আমাকে জানায়েন বাচ্চা, হ্যাঁ একটু আমাকে জানায়েন যে এখানে বোঝা গেল কিনা। ওকে, তাহলে আসেন এবার আমরা একটু অঙ্কের দিকে যাব। অনেকক্ষণ অনেকগুলো কথা বলছেন, আসেন এবারে ক্লাস 9-এর একটা অঙ্ক করি। তবে একটু চাটা খেয়ে নিয়েন, আমার মতো গলা ভেঙে গেলে এবার মাথায় যদি জং ধরে যায় একটু চাটা খেয়ে নিয়েন, হ্যাঁ এই চা খাওয়ার পর এটার পরের যে অঙ্কটা আছে এটা কিন্তু খুব ওস্তাদ একটা অঙ্ক। এর পরের অঙ্ক করার জন্য কিন্তু ধৈর্য লাগবে, এর পরের ম্যাথটা সলভ করার জন্য ধৈর্য লাগবে, আর সেই ধৈর্যের জন্য আপনাকে এই যে এইটা একটা উপহার দেই বাচ্চা। এবার আপনাকে একটু কনফিডেন্স লেভেল হাই করে নেই আপনার। কি শান্তির দিনকাল, এরকম একটা বুলেট তক্তা, এই তক্তাকে একটা বুলেট এরকম আঘাত করেছে, কত ভেলোসিটিতে আঘাত করেছে, মাশাআল্লাহ এইটা হচ্ছে 100 মিটার পার সেকেন্ড। কি সুন্দর কথা দেখা যায়। এই তক্তার পুরুত্ব কত দেখো বাচ্চা, এই তক্তার পুরুত্ব ওরা বলে দিয়েছে 50 সেন্টিমিটার, তার মানে 0.5 মিটার। যে মোমেন্টে এটাকে অতিক্রম করে চলে গেল ওই মোমেন্টের ভেলোসিটি হচ্ছে 20 মিটার পার সেকেন্ড। এবার আমাকে জিজ্ঞেস করেছে যে এইটা পেনেট্রেট করতে তার কত সময় লেগেছে। দেখো তো বাচ্চা, এটা ক্লাস 9-এর অঙ্ক কিনা, একদম ক্লাস 9-এর অঙ্ক। তাহলে ক্লাস 9-এর সেই বাচ্চার মতো কিভাবে সলভ করা যায়, দেখো বাচ্চা, এস ইজ ইকুয়াল টু আমরা সবাই দেখে আসছি ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2 ইন্টু টি। তাহলে এইখানে এক্স মানে কত দেখো, এই দেখো এক্স, এইটা হচ্ছে একবারে ভ্যালু বসাই দেই বাচ্চা, এইটা হচ্ছে 0.5, ইউ ছিল তোমার 100, ভি ছিল 20 ডিভাইডেড বাই 2 ইন্টু হচ্ছে টি। তাহলে টি এর মান কত হলো একটু দেখি, হ্যাঁ 2 ইন্টু 0.5 ডিভাইডেড বাই হচ্ছে 120, এটাই তো হওয়া উচিত, হ্যাঁ। তাহলে এইখান থেকে তুমি টি এর মান পাবা, যা খুশি একটা কিছু বের করে নাও। আমরা এটাও একটা অঙ্ক করলাম, এটা নাকি অঙ্ক। আচ্ছা হোয়াট এভার ইট ইজ, এরকম অঙ্ক পরীক্ষায় সারা জীবন তো বাচ্চা গ আর ঘ দুটোই কঠিন দেয় না, একটা একটু দেয় একটা একটু ছাড়ে। তো এর পরের অঙ্কটা দিয়ে আমরা এটার সকল গল্প শোধ করে নিব। যারা যারা ক্লাসে আছি একটু নড়ে চড়ে বসি, হ্যাঁ যারা যারা ক্লাসে আছি একটু নড়ে চড়ে বসি, সাথে পানির গ্লাস থাকলে একটু পানি খেয়ে নেন, তারপরে আমরা এই গল্প শুরু করি বাচ্চা। আসেন দেখি, এবার শুরু হলো অঙ্ক। মেইন অঙ্ক বাচ্চা এইটা, অঙ্কটা ভালো করে বোঝার চেষ্টা করতে হবে। বিসমিল্লাহ, আমার খুব পছন্দের একটা অঙ্ক। এবার বলছিল বাচ্চা বাধা দানকারী বল বেগের বর্গের সমানুপাতিক, রেজিস্টিভ ফোর্স ডিরেক্টলি proportional to স্কোয়ার অফ ভেলোসিটি। তাহলে বুলেটের ভেলোসিটি কি সব জায়গায় সেম ছিল? 100 নিয়ে প্রবেশ করেছে, তারপর আস্তে আস্তে চেঞ্জ হয়েছে। ভেলোসিটি যদি চেঞ্জ হয় বাচ্চা, রেজিস্টিভ ফোর্স যেটা বাধাদানকারী বল এটাও চেঞ্জ হয়েছে। এটা যদি চেঞ্জ হয় ডেফিনেটলি এক্সিলারেশন বা ত্বরণ চেঞ্জ হয়েছে, তার মানে নন ইউনিফর্ম এক্সিলারেশন বা অসম ত্বরণ। বাচ্চারে অসম ত্বরণের অঙ্কে তো কখনো ভি সমান ইউ প্লাস এটি, এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as, এগুলো অ্যাপ্লাই করা যায় না।
তাহলে এটার জন্য কি করা যায়? এইটার জন্য তাহলে আপনাকে প্রপার অ্যাপ্রোচে যেতে হবে। আসেন আমরা একটু কথাবার্তা বলি বাচ্চা। তাহলে অঙ্কটা তো আগে বুঝার চেষ্টা করি কি হয়েছে। অঙ্কটা আগে একটু ঠান্ডা মাথায় বুঝার চেষ্টা করেন। তাহলে আমাদেরকে প্রথম যে কথাটা বললো বাচ্চা, সেই কথাটা হচ্ছে এটার যে রেজিস্টিভ ফোর্স এফ, ইট ইজ প্রপোর্শনাল টু স্কোয়ার অফ ভেলোসিটি অফ বুলেট। এখন একটু সাবধানে আসেন। বলটা প্রয়োগ করে কে? তক্তা বা উড, এটা নিয়ে মারামারি নেই। কিন্তু এই বলটা কার ভরবেগের পরিবর্তন করে? বুলেটের। তার মানে এটা তক্তা প্রয়োগ করে সেটা একটা ইস্যু, কিন্তু কার উপর কাজ করে সেটা সবচেয়ে বড় ইস্যু। কার উপর তাহলে অ্যাক্ট করছে বাচ্চা? কাজ করছে কার উপর? কাজ করছে বাচ্চা বুলেটের উপর। তাহলে বুলেট যেদিকে যায় তক্তা নিশ্চয়ই তার বিপরীত দিকে বাধা দেয়। তার মানে আপনি নিঃসন্দেহে বলতে পারেন এটা হচ্ছে এরকম। তাই এটা তক্তার বল, এ ব্যাপারে কোনো কনফিউশন নাই। কিন্তু কার ভরবেগের পরিবর্তন ঘটাচ্ছে? কার মোমেন্টাম চেঞ্জ করছে? কোনো কারণে কি তক্তার মোমেন্টাম চেঞ্জ করছে? অবশ্যই না। তাহলে কার মোমেন্টাম চেঞ্জ করছে? চেঞ্জ করছে হচ্ছে ডেফিনেটলি বুলেটের মোমেন্টাম চেঞ্জ করছে। তাহলে মোমেন্টাম যদি বুলেটের চেঞ্জ হয় তাহলে এইখান থেকে আমরা বলতে পারবো এফ ইজ ইকুয়াল টু কে, ওই যে বাচ্চা কে একটা প্রপোর্শনেট কনস্ট্যান্ট, এটা হচ্ছে এরকম। এখন দেখো বাচ্চা, এফ ইকুয়াল টু আমরা সবাই বলতে পারি এটা হচ্ছে এম এ, আর এইটা থাকলো কে ইন্টু ভি স্কোয়ার। এক্সিলারেশন মনে আছে? এক্সিলারেশনটা কেমন? এক্সিলারেশন হচ্ছে সময়ের সাথে বেগের পরিবর্তন। তাহলে সময়ের সাথে যদি বেগের পরিবর্তন এটা হয়ে থাকে তাহলে তুমি এক্সিলারেশনটাকে কি টার্মে লিখতে পারবা? দেখো তো বাচ্চা, এই জায়গায় তুমি কি বলতে পারো না এই যে এমটা থাকলো আর এই যে এক্সিলারেশন বা ত্বরণ, এইটা হচ্ছে রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি বা বেগ পরিবর্তনের হার। তার মানে আমরা বলতে পারি ডিডিটি অফ ভি। এইটা সমান তাহলে আমরা আপনাকে বলতে পারি নেগেটিভ কে ভি স্কোয়ার। এখানে দেখেন আমাদের সময়টা বের করতে বলেছিল যে এক পাশ থেকে এই যে এটা যদি তক্তা হয় তাহলে এই তক্তার এইখানে যখন আমরা 100 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে স্ট্রাইক করলাম, এখানে যখন আমার ভেলোসিটি 20 মিটার পার সেকেন্ড হলো, তো এইখান থেকে এইখানে যেতে আমার কত টাইম লাগলো, এইটা ছিল আমার আস্কিং। এবং এইখানে বুলেটের ম্যাসটা দেখেন সামহাউ মিসিং, মানে এই জায়গায় কোথাও বুলেটের ম্যাস দেওয়া নাই। তাই প্রবলেম কোথায় কোথায় একটু মার্ক করেন। বুলেটের ভর নাই, টি এর ফাংশন রেডি। আর একটা প্রবলেম হচ্ছে এই বেয়াদব, এই কে, এইটা একটা বেয়াদব, এইটার মান নাই। তাহলে সর্বপ্রথম কথা হচ্ছে এটাকে কোনোভাবে অন্য কোনো জায়গা থেকে টেনে নিয়ে আসা যায় কিনা, এটা একটা ট্রাই করার ইস্যু আছে। আর আরেকটা ইস্যু হচ্ছে এখান থেকে তাহলে আমি পরের লাইনটাকে একটু রিফর্ম করে রাখবো। আমরা এরকম বলতে চাইব ডিডিটি অফ ভি, এটা হচ্ছে নেগেটিভ কে বাই এম ভি স্কোয়ার। দেখেন বাচ্চা, আমাদের কিন্তু এভরিথিং ইজ ওকে আদার দ্যান কে বাই এম। তাই এই কে বাই এম এর পেছনে একটু ছোটা দরকার। তাই এইটাকে 1 নম্বর ইকুয়েশন হিসেবে রেখে দিলাম। একটু খেয়াল করেন, এই কে বাই এম এটার ভ্যালু যতক্ষণ না আপনি বলতে পারবেন, এখানে পার্শিয়াল অ্যাপ্রোচে যে কিছু করতে পারবেন না বাচ্চা। তাই এইটা নিয়ে এখন কথা বলা দরকার যে আমরা কে বাই এম এই টার্মটাকে কিভাবে রিপ্রেজেন্ট করতে পারবো। তাহলে একটু যদি ঠান্ডা মাথায় তাকাই, অঙ্কের দিকে তাকাতে হবে। এই অঙ্কে আর একটা সুন্দর টার্ম ছিল বাচ্চা, আমরা হয়তো খেয়াল করিনি। এই অঙ্কের আর একটা সুন্দর টার্ম আছে, সেটা হচ্ছে থিকনেস বা পুরুত্ব। তাহলে থিকনেস বা পুরুত্ব যদি আমাদের কাছে থাকে, থিকনেস বা পুরুত্ব যদি আমাদের কাছে থাকে, তাহলে এবার কোনোভাবে কি ভি আর ইউ কে এস এর ফাংশনে নিয়ে যাওয়া যায়? লেটস ট্রাই ইট। আমরা একটু ট্রাই করব। তাহলে এটা 1 নম্বর ইকুয়েশন দেওয়া থাকলো, আমরা এবার সেই 1 নম্বর ইকুয়েশন থেকে সামনে আগাবো। তাহলে আমরা একটু বলে নিচ্ছি ফ্রম 1, 1 নম্বর থেকে গল্প বলবো। তাহলে 1 নম্বরে কি ছিল সেটা একটু দেখবেন। এই দেখেন এইটা,
এবার আমরা একটু ভি এর সাথে কার ফাংশন নিয়ে আসার চেষ্টা করব, এক্স এর ফাংশনটা নিয়ে আসার চেষ্টা করব। তাহলে এক্স এর ফাংশন কিভাবে নিয়ে আসা যায় সেটা একটু দেখেন, কারণ এক্স এর মান আপনি জানেন এটা হচ্ছে 0.5 মিটার। সুতরাং এই এক্স নিয়ে একটু মারামারি করা দরকার। তাহলে এই টার্মে এইখানে একটু খেলা যায়, এইখানে একটু গল্প করা যায়। ডিডিটি অফ ভি এইটাকে একটু খেলা, আসেন দেখি বাচ্চা আমরা একটু গল্প করি। দেখেন তো বাচ্চা, 1 নম্বর ইকুয়েশনে বলছিল ডিডিটি অফ ভি এটা হচ্ছে নেগেটিভ কে বাই এম, আর তার সাথে ছিল একটু দেখি, এটা মনে হয় ভি স্কোয়ার ছিল, আমি তো ভুলে গেছি, একটু দেখে নি, হ্যাঁ ভি স্কোয়ার ছিল। এটা ছিল 1 নম্বর ইকুয়েশন। এবার আসেন তো এটাকে একটু পার্সোনা বিউটি পার্লারে পাঠিয়ে দেন, তাহলে আটা ময়দা সুজি মাখানো যাক। তাহলে ভি কে এস এর ফাংশন নিব, এই যে এইটার সাথে, তাহলে পারে এইটাকে মনে হয় আমরা ডিডিটি অফ এক্স বলতেই পারবো। কিসের জন্য একটা সুন্দর সুন্দর ফ্লেভার পাওয়া যাচ্ছে, ম্যাথ হবে মনে হচ্ছে। ভি এক্স এর ফাংশনে চলে গেছে, এইটা একটা ভি হয়ে গেছে, দেখেন বাচ্চা এইটা একটা ভি হয়ে গেছে, ডিডিটি অফ এক্স সরণের হার, রেট অফ ডিসপ্লেসমেন্ট, তাহলে এইটা হচ্ছে ভেলোসিটি, তাহলে এইটা হচ্ছে ভি ডিডি এক্স অফ ভি। মজার জিনিস, সরণের ফাংশনে চলে আসছে, এটা হচ্ছে নেগেটিভ কে বাই এম ভি স্কোয়ার, একটা ভি কেটে দেন, তাহলে ডিডি এক্স অফ ভি এইটা হচ্ছে নেগেটিভ কে বাই এম, একটা ভি কেটে গেছে। এবার পার্শিয়াল ক্যালকুলাসের রূপে আসেন। এক্স একটু খেয়াল করবেন বাচ্চা, এই দেখেন এইখানে এক্স এর ভ্যালু কত, ইনিশিয়াল এক্স হচ্ছে 0, এখানে এক্স এর ভ্যালু কত 0.5, সেজন্য এই পুরাটার পুরুত্ব ছিল 0.5 মিটার। এইখানে আপনি টোটাল ভেলোসিটির অ্যাপ্রোচ দেখতে পাচ্ছেন। তাহলে আসেন না বাচ্চা সেই গল্পটা একটু এখানে অ্যাপ্লাই করি। তাহলে এই যে আমরা বলতে পারি ইন্টিগ্রেশন অফ, এই ভিটা এপারে চলে আসুক, 1/v ডিভি, এইটা সমান নেগেটিভ কে বাই এম থাকুক, আর এইটাকে আমরা বলতে পারি ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার 0 ডিএক্স, যেটাকে আপনি ডিএক্স বলে রাখেন। মজার ব্যাপার হচ্ছে এই এক্স এর ভ্যালু যখন 0, একটু বোর্ডে তাকাইতে হবে, এক্স এর ভ্যালু যখন 0, ভেলোসিটির ভ্যালু তখন ইউ, এটা যখন 0, এটার ভ্যালু তখন ইউ। এবার দেখেন এইটার ভেলোসিটি যখন, একটু ঠান্ডা মাথায় দেখেন, এইটার ভ্যালু যখন এক্স ফাইনাল, তখন এইটার ভেলোসিটি হচ্ছে এইটা, যেটাকে আমরা এক্স বলে ডাকছি। তাহলে এক্স এর ভ্যালু যখন এক্স, তখন আমার ভেলোসিটির ভ্যালু কত হয়েছে বাচ্চা, এটা ভি ছিল, এটার ভেলোসিটি হয়েছে 20। তাহলে এইটার গল্পটা একটু দেখি বাচ্চা, এইটার ভ্যালু যখন এক্স হবে, তখন এইটার ভ্যালু হবে ভি। তক্তার ভেদ করার একদম শুরুতে ডিউরিং পেনেট্রেশন, এটার ভ্যালু 0, এটার ভ্যালু ইউ, সেজন্য আপনি ইনিশিয়াল ভেলোসিটি বা আদিবেগ বলেছেন। এটার যখন টোটালটা ভেদ করে গেছে, এটা যখন এক্স, তখন এইটার ভ্যালু হচ্ছে ভি। আচ্ছা হয়ে গেল। তাহলে যদি হয়ে যায়, একটু ঠান্ডা মাথায় ভাবো না বাচ্চা, যেখান থেকে কি করা যেতে পারে, একটু ঠান্ডা মাথায় ভাবি আমরা কি করা যায়। একটু দেখো, আমাদের কি মনে পড়ে ইন্টিগ্রেশন অফ 1/x dx এটা সমান ln x, কারো মনে পড়ে? তাহলে 1/v dv এটা কি হবে ln v। এটা যদি ln v হয়, তাহলে একটু দেখি তো বাচ্চা, এইটা হচ্ছে আমাদের ln v, লিমিট কি হলো ইউ থেকে ভি পর্যন্ত, ইন্টিগ্রেশন অফ x টু দি পাওয়ার 0 dx, ওই যে 1 dx, তার মানে x, লিমিট কত 0 থেকে x পর্যন্ত। এবার আসো লিমিট বসাই। তাহলে ভি এর আপার লিমিটটা কত দেখো বাচ্চা, এই ভি এর আপার লিমিট হচ্ছে ভি আর লোয়ার লিমিট হচ্ছে ইউ। এই এক্স এর আপার লিমিট হচ্ছে এক্স, লোয়ার লিমিট হচ্ছে 0। তাহলে দেখো বাচ্চা, এইখান থেকে তুমি বলতে পারো ln v মাইনাস ln ইউ, নেগেটিভ কে বাই এম এক্স মাইনাস 0। তাহলে এখান থেকে তুমি বলতে পারো ln v ডিভাইডেড বাই ইউ। বাচ্চা লগ এ মাইনাস লগ বি
এটা সমান কি হবে বাচ্চা, লগ এ বাই বি, সেটাই লিখেছি বাচ্চা। এটা হচ্ছে নেগেটিভ কে বাই এম ইন্টু এক্স, তাহলে এক্সটাকে এপারে পার করে দিলেই তুমি নেগেটিভ কে বাই এম এর মান পেয়ে যাও। নেগেটিভ কে বাই এম এটা সমান তাহলে তুমি বলতে পারলা এল এন ভি বাই ইউ ডিভাইডেড বাই এক্স। এই মানটাকে তুমি যদি এখন জাস্ট 1 নম্বর ইকুয়েশনে পুট করে দাও, এই যে কে বাই এম, এই যে নেগেটিভ কে বাই এম, তাহলে তোমার খেলা শেষ। তাহলে এইখান থেকে আমরা সেই গল্পটা টেনে নিয়ে আসবো বাচ্চা। তাই এগেইন ফ্রম ওয়ান, এগেইন ফ্রম ওয়ান বাচ্চা বলেইছিলাম মজার একটা অঙ্ক সলভ করব। না পারাটা প্রবলেম না বাচ্চা, একটা অঙ্ক পারি না এটা আসলে কোনো প্রবলেম না, প্রবলেম হচ্ছে না জানতে চাওয়া। আমাদের প্রবলেম হয় কোথায়, আমরা সারা জীবন সমতরণের অঙ্ক পড়ে আসি, তাই কখনো আমরা এরকমভাবে ভাবিই না, এবং এটা আমাদেরকে পিছায় দেয় বাচ্চা, এটা মারাত্মক রকমভাবে আমাদেরকে পিছায় দেয়। সেই জায়গাটাই আমি জেনারেট করার চেষ্টা করেছি। আমরা যখনই যে কোনো ক্লাস নেই আমরা চেষ্টা করি একটা বাচ্চা যেন কনসেপচুয়ালি ডেভেলপ করে। দেখেন একদম এন্ডিং মোমেন্টে পড়াশোনা করে অনেকে রেজাল্ট ভালো করে ফেলে, আবার অনেকে পুরো বছর ধরে পড়ে পড়াশোনা ভালো করে, রেজাল্ট হয়তো দুইজনেরই ভালো হয়, কিন্তু এই দুই ভালোর মধ্যে কিন্তু অনেক পার্থক্য থাকে বাচ্চা। যে বাচ্চা ওই যে এন স্কোয়ার গুণ জেনে জেনে সূত্র মুখস্থ করে অঙ্ক করে ফেলে, আর যে বাচ্চা পুরোটা বুঝে বুঝে পড়ে, এদের তো কোনো না কোনো জায়গায় যে স্ক্রিনিং হয়ই বাচ্চা। তো আমরা সেই কনসেপচুয়ালি ওকে থাকতে চাচ্ছি। তাহলে 1 নম্বর সমীকরণে যদি আমি আবার ব্যাক করি বাচ্চা, তাহলে আমাকে বলতে চাচ্ছিল ওরা ডিডিটি অফ ভি। দেখো বাচ্চা কত সহজে অঙ্ক হয়। আপাতত এটা নিয়ে কথা বলছি না, কারণ আমি জানি এটার মান আমি জানি, যে কোনো মুহূর্তে বসাই দিব। এটা তার সাথে থাকলো ভি স্কোয়ার। এবার একটু পার্শিয়াল আচরণটা নাও, তাহলে এই ভি স্কোয়ারকে এপারে নিয়ে আসো বাচ্চা, 1 বাই ভি স্কোয়ার ডিভি। এটার ভ্যালু আমি জানি, তাই এটা নিয়ে মোটেও মারামারি করছি না। আর এই টি এর সাপেক্ষে এটার চেঞ্জ দেখব। তাহলে বাচ্চা আসো চেঞ্জটা দেখি, ভালো করে দেখো। টি এর ভ্যালু যখন 0, কেবল ভেদ করা শুরু করছে, তখন বেগের ভ্যালু হচ্ছে ইউ। টি এর ভ্যালু যখন টি, তার মানে যে মোমেন্টে সে এটাকে ক্রস করে চলে যাচ্ছে, সেই মোমেন্টে এটার ভ্যালু হচ্ছে ভি। এবার দেখো তো বাচ্চা ইন্টিগ্রেশনটা কমন পড়ে কিনা, কারো কি মনে পড়ে ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার এন ডি এক্স, এটা সমান কি হওয়া উচিত, এক্স টু দি পাওয়ার এন প্লাস 1 ডিভাইডেড বাই এন প্লাস 1। তাহলে দেখো বাচ্চা 1 বাই ভি স্কোয়ার মানে কত, ভি টু দি পাওয়ার নেগেটিভ 2। তাহলে সেইটা যদি আমরা একটু লিখে ফেলি আমাদের মনে হয় অঙ্ক করতে অনেক সহজ হয়ে যায়। আসো তো বাচ্চা একটু লিখে ফেলি, আমরা আর একবার একটু এই কাজটা করে ফেলি। দেখো বাচ্চা কত সহজ কাজ এবং কতটা ইন্টারেস্টিং কাজ। তাহলে এই জায়গায় আমরা বলতে পারছি ইন্টিগ্রেশন অফ ভি টু দি পাওয়ার নেগেটিভ 2 ডিভি ইজ ইকুয়াল টু নেগেটিভ কে বাই এম। এটা তো বুঝতেই পেরেছ, এটা হবে টি, আর এই টি এর আপার লিমিট আর লোয়ার লিমিট আমরা চিনতে পারছি, এটা 0 থেকে টি পর্যন্ত, এটা ভি থেকে ইউ থেকে ভি পর্যন্ত। এখন বাচ্চা ওই যে দেখো এন এর জায়গায় কত আছে দেখে নাও, এই দেখো বাচ্চা এন এর জায়গায় হচ্ছে নেগেটিভ 2। তাহলে আমরা কি লিখবো বলো দেখি বাচ্চা, এক্স টু দি পাওয়ার মানে ভি টু দি পাওয়ার এন প্লাস 1 নেগেটিভ 2 প্লাস 1, দেখেন নেগেটিভ 2 প্লাস 1 এটা কত হবে বলো দেখি বাচ্চা, নেগেটিভ 1 ডিভাইডেড বাই নেগেটিভ 2 প্লাস 1। তাহলে নেগেটিভ 2 প্লাস 1 মানে হচ্ছে নেগেটিভ 1। এইটা হচ্ছে ইউ থেকে ভি পর্যন্ত, এটা সমান দাঁড়ালো নেগেটিভ কে বাই এম। এটা বুঝতেই পারছো টি মাইনাস 0, তার মানে হচ্ছে টি। আমরা একদম ক্লোজ বাচ্চা, অঙ্ক হয়ে গেছে। তাহলে এখান থেকে দেখো তো বাচ্চা কি লেখা যায়, এখান থেকে খুব সহজেই ক্যালকুলেট করা যায় বাচ্চা। দেখো তো বাচ্চা এখান থেকে কি লেখা যায়, এইটা হচ্ছে 1 বাই ভি, আর এই যে নেগেটিভ নেগেটিভ কেটে চলে গেল, তাহলে এটা হলো 1 বাই ভি। এইটা ইউ থেকে ভি পর্যন্ত ভেরি করবে,
এটা দাঁড়ালো কে বাই এম, আর এইটা হচ্ছে টি। তাহলে এইটা তুমি বলতে পারো 1/v মাইনাস 1/u। ওই যে ভি এর ভ্যালু বসিয়েছি বাচ্চা, একটু ঠান্ডা মাথায় দেখো, আমি জাস্ট ভ্যালু বসিয়েছি। এই ভি এর আপার লিমিট হচ্ছে ভি আর লোয়ার লিমিট হচ্ছে ইউ, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট। এবার কে বাই এম এর মানটা টুপুস করে বসায় দাও তো। এই কে বাই এম এর মানটা যদি এখানে বসাই তাহলে মাইনাস, এটাকে একটু ব্র্যাকেট দিয়ে দিই বাচ্চা, হ্যাঁ, আর এই মানটা বসাই দিব। তাহলে মাইনাস ln ভি বাই ইউ ডিভাইডেড বাই হচ্ছে এক্স ইন্টু দাঁড়ালো বাচ্চা টি, ইন্টু হচ্ছে টি। এই টি লিখবো কোথায়? টি লিখার জায়গা পাচ্ছি না, ইন্টু টি, টি লিখার জায়গা নাই, তাই এই যে এখানে এইটাকে ব্র্যাকেটে নিলাম, দিয়ে এইখানে টি লিখলাম। বাচ্চা অঙ্ক শেষ, একটা মজার অঙ্ক শেষের পথে। তাহলে এই জায়গায় বাচ্চা টি সমান কি বলতে পারবো? দেখো এটা জাস্ট এপারে এসে ভাগ হয়ে যাবে। এটা যদি এপারে এসে ভাগ হয়ে যায় তাহলে তুমি বুঝতেই পারছো বাচ্চা, একটু দেখো 1/v মাইনাস 1/u ডিভাইডেড বাই নেগেটিভ ln u বাই ভি, সেটাকে তুমি ভি বাই ইউ, এটাকে বলতেই পারো এটা হচ্ছে ইউ বাই ভি। ভাগ এক্স ছিল, এটা উল্টে উঠে এক্স হয়ে গেল, ইজ ইকুয়াল টু হচ্ছে টি। এখন বাচ্চা তোমার ক্যালকুলেটরের খেলা, ক্যালকুলেটর থেকে ভি এর মান 20 বসায় দাও, ইউ এর মান বসায় দাও 100, তারপর সুন্দর করে ইউ এর মান 100, ভি এর মান 20, এক্স এর মান 0.5, তোমার টি এর মান বের হয়ে চলে আসবে। তো এখান থেকে তুমি খুঁজে পাবা এই বুলেটটা ভেদ করতে কত সময় লেগেছে। দেখেছো, যখন এটা পরিবর্তনশীল বল হয় তখন কি ধরনের গল্প এখানে তৈরি হয়। বাচ্চা দেখি তো বাচ্চা, একটু দেখি তো বাচ্চা কি হয়। তাহলে আমি আপনাকে বলছিলাম বাচ্চা যে রিয়ালিটি চেক খাবেন, জীবনটা এত স্মুথ না, লাইফে পড়তে গেলে একটু ভালো জিনিস পড়তে হয়। আমি আপনাকে এত হতাশ করব না, দেখবেন একটু পরে আমি আবার আপনাকে নর্মাল রাজ্যে ফেরত নিয়ে আসব, আবার আপনাকে আমি নর্মাল রাজ্যে ফেরত নিয়ে আসব, আবার আপনি এখন অঙ্কটা দেখেন বাচ্চা। তাহলে এবার আমি আপনাকে বলছিলাম যে একটা তক্তা, সেটাতে এই ধরনের বাধাদানকারী বল কাজ করে, তাহলে পারে এই তক্তাটা ভেদ করতে কত সময় লাগবে। এটাও সময় বের করার অঙ্ক বাচ্চা, এটাও সময় বের করার অঙ্ক। আপনি নিশ্চয়ই এটাতে খুব খুশি হয়েছিলেন, যাক আমরা এই অঙ্ক পারি। অনেকে ভেবেছিলেন যে এই অঙ্ক করার কি আছে, এই অঙ্ক করার জন্য এই লোক এই সময় এইগুলো নিয়ে কি কথাবার্তা বলে। বাচ্চা আমার উদ্দেশ্য কোনোদিনই আপনার সাথে এটা নিয়ে কথা বলার ছিল না, বাট এটা নেওয়ার আমার একটা বড় সড় উদ্দেশ্য ছিল। সেটা হচ্ছে এই জায়গায় যখন আপনার রেজিস্টিভ ফোর্স সেম থাকে, তার মানে এক্সিলারেশন বা ত্বরণটা চেঞ্জ হয় না, তখন আপনি অনেক সহজে কথা বলতে পারেন। বাট যখনই এটা চেঞ্জ হয়, দেখেন কোন চেহারা ধারণ করছে, একটু দেখে নেন। বাসায় বসে অঙ্ক করবেন, বাসায় বসে যখন অঙ্ক করবেন আপনি বুঝতে পারবেন অঙ্কটা কতটা সুন্দর। তাই যারা নিজেদেরকে বুলেট এবং তক্তার প্রো ভাবছিলেন, তারা একটু নিজেকে একটু রিয়েলিটি চেক দিয়ে নেন, এটাও ভাবা যায়। এরকম আরও একটা অঙ্ক আছে, আপনি টেনশন নেন না, বাট সাকসেসিভ ওইটা দিলে তো আপনি ভয় পাবেন, তাই সাকসেসিভ ওইটাই যাব না, আমরা একটু অন্যদিকে যাব বাচ্চা, আমরা একটু অন্যদিকে যাব, অন্যদিকে যেয়ে আপনার সাথে কথা বলবো। বুঝতে পেরেছি কিনা একটু ছোট্ট করে জানিয়েন। বুঝতে পেরেছি কিনা একটু ছোট্ট করে জানিয়েন। পোলাপান আওয়াজ দিয়েন, বুঝা গেছে কিনা? আলহামদুলিল্লাহ। বাচ্চা পিডিএফ দেওয়া থাকবে এর সাথে, হ্যাঁ একটু ম্যাথটা প্র্যাকটিস করেন, আমার প্রচন্ড পছন্দের ম্যাথ। আপনি কি আমার পড়ানোর টপিকটা দেখেছিলেন? কেউ মনে হয় খেয়াল করেন নাই, কেউ মনে হয় খেয়াল করেন নাই, একটু দেখেন। আমি আপনাকে বলেছিলাম কনসেপ্টের বুলেট, কনসেপ্ট যদি বুলেটের মতো হয় তাহলে তো বাচ্চা প্রবলেমের তক্তা যেটাই হোক না কেন এটা ভেদ করবই। তো এরকম অনেক সুন্দর সুন্দর অঙ্ক করার জন্য আমরা পুরো টিম আপনাদের সাথে আছি।
ফিজিক্স নিয়ে আমার সাথে দেখবেন রাহাত ভাইয়া কথা বলবে, বায়োলজিতে আপনার অপু ভাইয়া কথা বলবে, আইসিটিতে আপনাদের একদম পুরো ফেমাস মমিত ভাইয়া কথা বলবে। এরকম দেখবেন সবগুলো ভাইয়া আপনাদেরকে প্রথমে খুব ইজি জিনিসগুলো বুঝাবে, তারপর বলবে যদি এই অঙ্কটা এরকম হয়। বাচ্চা, যে কোনো কারণে একটা অঙ্ক চেঞ্জ হওয়া কিন্তু অনেক বড় ব্যাপার, তাই এটা একটু মাথায় রাখবেন। তাহলে এটার পাশাপাশি এটার আর একটা সুন্দর অঙ্ক আছে। এখানে যেমন ভেলোসিটির সাথে চেঞ্জ হয়েছে, আমরা আবার আপনাদের সাথে কথা বলবো থিকনেসের সাথে চেঞ্জ হবে। তো আমরা এবার একটু আপনাকে স্বস্তির নিঃশ্বাস দিব। তাই দেখেন, দেখেন আমি সামনে আগাচ্ছি না, এটা তো সামনে, আমি তাই সামনে আগাচ্ছি না, আমি একটু পেছনে যাব। আসেন আপনাকে একটু স্বস্তির নিঃশ্বাস দেই, আমরা একটু পেছনে যাব, এই যে এখানে আসবো। তো এইখানে আসার জন্য আমরা এই কথাটা একটু ভালো করে শুনবো। এটা আমাদের খুব পছন্দের জায়গা, এই জায়গাটা ইয়েও। এবং এখানে আমরা কি জন্য ভুল করি সেটা নিয়ে আমি আপনার সাথে সবার আগে কথা বলবো। আমার যতটুকু মনে হয় আমরা সারা জীবন এই বেয়াদব অঙ্কটার কবলে পড়ে আমাদের নিজেদের বেসিক নষ্ট করেছি। সেই বেয়াদব অঙ্কটা হচ্ছে এইটা। একটু খেয়াল করে দেখেন তো বাচ্চা, একটা বুলেট একটা উডেন পিসের হাফ পেনেট্রেট করে গেছে। একটা বুলেট একটা উডেন পিসের হাফ পেনেট্রেট করে গেছে। অ্যাকচুয়ালি আপনি বলছেন কাইনেটিক এনার্জি হাফ হয়েছে, এটাকে কি অন্যভাবে বলা উচিত না যে হাফ চলে গেছে বলে হাফ হইছে? আপনি যখন এই কনসেপ্টে ঝামেলা করেন তখনই আমাদের পুরাতন প্রবলেম যে এটা অর্ধেক না হয়ে যদি বলে 1/3 তখনই আপনি বিপদে পড়ে যাচ্ছেন। যখনই বলছি আমরা 1/3 অংশ তখনই আপনি বিপদে পড়ে যাচ্ছেন। তাহলে দেখেন ওখানে অর্ধেকের পর কাইনেটিক এনার্জি হাফ চলে গেছিল, সেই জন্য ছিল হাফ। 3/1 যাওয়ার পর 3/1 চলে যাবে, থাকবে 3/2 যদি বলতো 1/4 তাহলে 4/1 চলে যায়, তাহলে থাকে কত? 4/3। তাই গতিশক্তি কত গুণ হচ্ছে এটাকে খুঁজে বের করা খুব জরুরি। আর এখানে যতগুলো অঙ্ক আছে সব মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন, প্রত্যেকটা মেডিকেল ভর্তি পরীক্ষায় আসার জন্য জরুরি। আর এখানে আমাদের একটা মাত্র ডেটা লেগেছিল, সে একটা ডেটা একটু খেয়াল করে দেখেন, সেটা হচ্ছে ভেলোসিটি যদি n গুণ হয়, কাইনেটিক এনার্জি হবে n² গুণ। আর কাইনেটিক এনার্জি যদি n গুণ হয় তাহলে ভেলোসিটি হবে √n গুণ। এই এক তথ্যের বাইরে এখানে কোনো অঙ্ক নাই, পড়ে দেখেন, যদি পারেন আলাদা করে দেখেন। তাই সবগুলো উত্তর নিজে নিজে করবেন। দেখেন অর্ধেক ভেদ করে ফেলেছে। আমরা তো মাঝে মাঝে বলি অর্ধেক ভেদ করার পর আমাদের বেগ অর্ধেক হয়ে গেছে। বাচ্চা, বেগ না সরাসরি অ্যাবিলিটি বা সামর্থ্য প্রকাশ করে না। একটা বুলেট যাবে, এটা তার অ্যাবিলিটি বা সামর্থ্যের সাথে জড়িত, আর সামর্থ্যের সাথে তার কাইনেটিক এনার্জি জড়িত। তাহলে যদি কাইনেটিক এনার্জি জড়িত হয় তাহলে সেই কাইনেটিক এনার্জির কাছে যান। কখনোই বলেন না ভেলোসিটি অর্ধেক হয়, বলেন অ্যাবিলিটি বা সামর্থ্য অর্ধেক হয়। তার মানে গতিশক্তি অর্ধেক হয়। গতিশক্তি যদি অর্ধেক হয়, একটু ভেবে দেখেন, এই গতিশক্তি যদি অর্ধেক হয় তাহলে বেগ হবে √1/2, তার মানে 1/√2 গুণ। এই তো এখান থেকে আপনি অঙ্ক করে ফেলবেন। এরপরের অঙ্ক দেখেন, আমি তো বলেইছি সবগুলো মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন, সবগুলো, ইচ অ্যান্ড এভরি ওয়ান। বেগ 3 গুণ করলে, তাহলে বেগ যদি 3 গুণ করে তাহলে গতিশক্তি হবে কয় গুণ? 9 গুণ। তাহলে তক্তাভেদ করবে 9টা। এবার দেখেন 16টা তক্তাভেদ করতে হবে, 16 উডেন প্ল্যাঙ্ককে পেনেট্রেট করতে হবে, তার মানে কাইনেটিক এনার্জি করতে হবে 16 গুণ। তাহলে ভেলোসিটি হবে কয় গুণ? 4 গুণ। যারা ইঞ্জিনিয়ারিং পরীক্ষা দিবেন তারা সবগুলো অঙ্ক ওয়ার্ক এনার্জি থিওরাম বা কাজ শক্তি উপপাদ্য দিয়ে করবেন, দেখবেন অঙ্ক করা কত সুন্দর। আর যদি কেউ গতির সূত্র দিয়ে করতে চান, ইউ আর ওয়েলকাম। বাচ্চা, একটু ভালো করে মনে করিয়ে দেই, এই যে আপনি ওভার কনফিডেন্সের সাথে পরীক্ষার হলে যান, এইচএসসি পরীক্ষায় যদি কোনো কারণে এটা এমসিকিউ এ না এসে রিটেনে আসে, আপনি এভাবে লিখতে পারবেন? তাহলে কি আপনি গতির ওই নর্মাল জিনিসে যাবেন? ও তো অনেক জায়গা খেয়ে ফেলবে। তাই কাজ শক্তি উপপাদ্য অ্যাপ্লাই করবেন, অঙ্কগুলো রিটেনে ভালো সলভ হবে। তাই আমার সাজেশন,
এইচএসসি বোর্ড পরীক্ষায় যদি সিকিউতে আসে কাজ শক্তি উপপাদ্য দিয়ে এটা করেন, এমসিকিউতে যেখানে আসুক যেভাবে আসুক এইভাবে অঙ্ক করেন, তাহলে ইনশাল্লাহ আমাদের প্রবলেম সলভ হবে। আশা করছি এবার একটু সাহস মিলেছে, পরিচিত জিনিস পেয়েছেন, তাহলে আপনি মনে হয় একটু আবার কনফিডেন্সের এখানে উঠেছেন। আসেন আপনাকে আবার একটু নামাই, আপনাকে এখন একটু কনফিডেন্সে আবার বাড়ি দেই। আসেন আমরা দেখব। তো একটু দেখি বাচ্চা, হ্যাঁ, তাহলে যারা কনফিডেন্সের উপরে উঠে গেছেন তারা এবার আবার একটু জেগে উঠেন। এবার দেখতে পাবেন আবার একটা ঘটনা ঘটতে যাচ্ছে। এবার আবার একটা দুষ্টামি। আসেন অঙ্ক পড়ি। অঙ্কটা একটু ভালো করে দেখেন। বাধা দানকারী বল বুলেটের অতিক্রান্ত দূরত্বের দ্বিগুণ। তাহলে বুলেট একটু করে, বুলেট যদি 1 সেন্টিমিটার যায়, যা হবে 2 সেন্টিমিটার গেলে তার চেয়ে আলাদা হবে। তার মানে যত এক্স দূরত্ব যদি বুলেট যায় তাহলে বল হবে টুয়াইস এক্স, এটাই বলতে চেয়েছে। তার মানে আবারও পরিবর্তনশীল বল। এখন প্রশ্ন হচ্ছে এই বুলেটটা এই তক্তাকে ভেদ করতে পারবে কি না, যদি পারে তাহলে কত টাইম লাগবে। এখানে একটা ডেটা মিসিং আছে, ডেটাটা নিয়ে নিন। এখানে ডেটা হচ্ছে বুলেটের ম্যাস 50 গ্রাম ধরে নিন। এই ডেটাটা মিসিং আছে, এটা লাগবে, এই ডেটাটা নিয়ে নিন। বুলেটের ম্যাস বা ভর এটা হচ্ছে 50 গ্রাম। আমার খুব, এটা যদি আমি অফলাইন ক্লাসে থাকতাম তাহলে এখন আমি একটু দম ধরে বসে থাকতাম, থেকে বলতাম এই যে একটা সুন্দর অঙ্ক করালাম, এই এত সুন্দর অঙ্ক করার পর এই অঙ্কটা তো আমি আপনার কাছ থেকে এক্সপেক্ট করতেই পারি। একটু আগে চেষ্টা করেন, একটু অন্তত 3টা মিনিট তো চেষ্টা করবেন। আল্লাহ তাআলা যে অসীম ক্ষমতার মাথা দিয়েছে, সেই মাথাকে তো কাজে লাগানোর একটু চেষ্টা করবেন। রেডিমেড খাবার আর কতদিন খাবেন? যেহেতু অনলাইন বলতে পারছি না, তাহলে আসেন দেখি এই অঙ্কটা আমরা একটু সামনে আগায় নিয়ে যাই। বাচ্চা কিভাবে যে আজকে গলাটা ভাঙলো, কে যে এই অফলাইনের কে যে বদদোয়া দিছিলি, ব্যাপারটা বোঝা যাচ্ছে না। এখানে তাহলে অঙ্কটা ভালো করে বুঝার চেষ্টা করি বাচ্চা। আমরা তাহলে ম্যাথটা আগে বুঝি। আমাদের ম্যাথে বলা হচ্ছিল যে আমাদের কাছে যে তক্তাটা আছে, এই তক্তার যে পুরুত্ব এটা হচ্ছে 50 সেন্টিমিটার। একটা বুলেট, এটার ভর হচ্ছে 50 গ্রাম। তাহলে 50 গ্রাম হলে কেজিতে কত হবে? 0.05, এরকমই তো হওয়া উচিত মনে হয়। 50/1000। আমি আবার যোগ বিয়োগ গুণ ভাগে খুবই ভালো, একটু দেখে নেই, তাছাড়া পোলাপান আবার আমাদের পচাইতে শুরু করবে। 50/1000, হ্যাঁ 0.05। এই মিসকিন বুলেট এইটাকে আঘাত করেছে রাজার মতো একটা ভেলোসিটি নিয়ে। ওরা সুন্দর একটা প্রশ্ন করেছে, তাহলে এই বুলেটটা এটাকে ভেদ করতে পারবে কি না। তার মানে ও 50 সেন্টিমিটার বা 0.5 মিটার যাইতে পারবে কি না, আর যদি পারে তাহলে এই যাইতে কত সময় লাগবে। ও সময়টা তো পারবো না বাচ্চা, এখানে এই ইকুয়েশন সলভ করা যায় না বাচ্চা, এখানে সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন আসে, তো এটা সলভ করা যায় না। তো এখানে আপনি মানে আপনার লেভেলে নাই, গ্র্যাজুয়েশনে গেলে পারবেন। একটু যেহেতু কথা শুরু হয়ে গেছে তাহলে কথাটা বলি, নিজের অজান্তে কথা বলে ফেলছি, সরি। দেখেন এটা ছিল একবার ডিফারেন্সিয়েট করা। একবার ডিফারেন্সিয়েট করা মানে হচ্ছে ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এটা আপনি কোনোভাবে ইকুয়েশন সলভ করতে পেরেছেন। বাট আমরা এই বয়স পর্যন্ত এখনো সেকেন্ড অর্ডার, ত্বরণকে ডিফারেন্সিয়েট করলে আপনি বেগ পান, বেগকে আরেকবার ডিফারেন্সিয়েট করলে স্মরণ আসে, তার মানে স্মরণ 2 বারের অপারেশনে আপনাকে ত্বরণ দেয়। এই জিনিসটা আমরা এই ছোট বয়সে এখনো শিখিনি, ইনশাআল্লাহ গ্র্যাজুয়েশনে যে শিখে যাব। তো এই জায়গায় ভেলোসিটি কত হবে এইটা বের করতে বলেছে। বাচ্চা এটা তো 2 ভাবে করা যায়। আমরা খুব ছোট্ট করে একটু সর্বপ্রথম অ্যাপ্রোচটা নিতে পারি, যে এই জায়গায় আমরা যদি ধরে নেই যে এটা কত দূর পর্যন্ত যেতে পারবে, আমরা অ্যাপ্রোচটা এরকম নিতে চাচ্ছি। আমরা বলতে চাচ্ছি যে এই বুলেটটা এখানে যদি এই ভেলোসিটি নিয়ে আঘাত করে, তাহলে ও আসলে যাইতে পারবে কত দূর সেটা দেখব।
তার মানে কোথায় যে তার ভেলোসিটি জিরো হবে এটা দেখব বাচ্চা। তাহলে ওয়ার্ক এনার্জি থিওরাম থেকে আমরা এটা অ্যাপ্লাই করতে পারি না? তাহলে একটু কাজ বের করি তো, কোনোভাবেই কাজটা বের করা যায় কিনা। এই কাজটাকে কি কোনোভাবে এফএস বলতে পারবেন? মনে হয় না বাচ্চা, এটা মনে হয় পারবেন না। তাহলে এখানে পরিবর্তন হচ্ছিল। তাহলে কাজের গল্পটা কেমন সেটা বল থেকে বোঝা যাবে। তাহলে ফোর্স ইজ ইকুয়াল টু হচ্ছে বাচ্চা টুয়াইস এক্স। তাহলে এবার যখন আমরা কাজের গল্প বলবো, এটা তো বলতেই পারছেন এটা হচ্ছে এফ ডিএক্স। তাহলে এটা হলো বাচ্চা টুয়াইস এক্স ডিএক্স। এবার একটু দেখেন, 2 থেকে গেল, এক্স ডিএক্স এর ইন্টিগ্রেশন কি হয় বাচ্চা? এক্স স্কোয়ার বাই 2, তার মানে এইটা হচ্ছে এক্স স্কোয়ার। তাহলে এই জায়গায় তক্তাটা বুলেটের ওপর যে কাজটা করবে সেটা হচ্ছে এক্স স্কোয়ার। এই কাজটা যখন আপনার উডেন প্ল্যাঙ্ক বুলেটের ওপর করবে, এর ফলে বুলেটের কাইনেটিক এনার্জি চেঞ্জ হবে। এইটা থেকেই তো বাচ্চা ম্যাথ বের করে ফেলা যায়। তাহলে এইটা থেকেই যদি ম্যাথ বের করে ফেলা যায়, তাহলে আমি আপনাকে বলতেই পারি যে এইখান থেকে ওয়ার্ক ডান যেটা, এটা হচ্ছে চেঞ্জ ইন কাইনেটিক এনার্জির সমান। তাহলে সেই গল্প যদি আপনি এখন আমাকে বলতে চান যে কোথায় যে সেই গল্পটা হবে, তাহলে এক্স এর ভ্যালু যদি এস হয় তাহলেই তো বাচ্চা এখানে যে জিরো হবে, তাই না বাচ্চা? তাহলে সেইটা একটু অ্যাপ্লাই করে ফেলো না, দেখি কি হয়, দেখি কি হয়। এই যে দেখো বাচ্চা, তাহলে আমরা শিখেছিলাম ওয়ার্ক ডান বাই নেট ফোর্স ইজ ইকুয়াল টু চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি। তাহলে এখান থেকে এখানে গেলে এস এর ভ্যালু কত হবে? এক্স এর ভ্যালু হচ্ছে এস। তাহলে এইটা যদি এক্স হয় তাহলে এই দেখো এস স্কোয়ার হচ্ছে তোমার ওয়ার্ক ডান। চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি, এখানে ছিল হাফ এম ইউ স্কোয়ার, এখানে হচ্ছে 0, তার মানে এটা দাঁড়ালো হাফ এম ইউ স্কোয়ার মাইনাস 0। তাহলে সেই জায়গায় আমরা একটু ভ্যালু বসাতেই পারি। হাফ এম এর ভ্যালু বাচ্চা 0.05 আর ইউ এর ভ্যালু বাচ্চা 100। তাহলে এখান থেকে আমরা বলতে পারি কত দেখি তো, 100 স্কোয়ার ইন্টু 0.05 ডিভাইডেড বাই 250। তাহলে এইখান থেকে এস এর ভ্যালু হচ্ছে √250, √250 মানে হচ্ছে 15.8। বাচ্চা ও সর্বোচ্চ কতখানি যাইতে পারবে দেখছেন? ও যাইতে পারবে 15.8 মিটার পর্যন্ত। আপনার তক্তার পুরুত্ব কত? 0.05 মিটার। তাহলে আপনি কি বলবেন ও যাইতে পারবে না? তাহলে ডেফিনেটলি যাইতে পারবে। তাহলে আপনি এখন বলতেই পারেন যেহেতু এস ইজ গ্রেটার দ্যান এক্স, সো এই বুলেট তক্তা ভেদ করতে পারবে। বুঝতে কি কোনো সমস্যা থাকার কথা? দেখেন, একটা মাস্টারপিস শিখেছিলাম, সেই মাস্টারপিস আপনাকে কোন জায়গায় নিয়ে আসছে, কত সুন্দর একটা হিসাব নিকাশ আপনার কাছে মিলাই দিছে। এই যে দেখেন, আবারও সেই ভেরিয়েবল ফোর্সের গল্প। তাহলে এই ভেরিয়েবল ফোর্সের জন্য সে সর্বোচ্চ এতটুকু যেতে পারে, যেখানে যে তার ভেলোসিটিটা 0 হয়। আপনার তক্তা তো বাচ্চা মাত্র 0.5 মিটার, তাহলে এইটুকু তো যেতে পারবেই। বুঝতে পেরেছি কিনা একটু জানিয়েন তো বাচ্চা, বুঝা গেল কিনা? ও বাচ্চা একটু বুঝা গেছে কিনা একটু জানান। ওকে, এবার বাচ্চা খুব সহজ একটা কাজ। সহজ কাজটা হচ্ছে যখন সে 0.5 মিটার দূরে ছিল তখন তার ভেলোসিটি কত হয়েছে। খুবই সহজ না বাচ্চা? খুবই সহজ একটা কাজ। তাহলে এই সহজ কাজটা আমরা কিভাবে সলভ করব, আসেন দেখি আমরা একটু সলভ করে ফেলি। তাহলে আবারও আমরা সেই কথা বলছি, ওয়ার্ক ডান বাই নেট ফোর্স ইজ ইকুয়াল টু চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি। তাহলে একটু খেয়াল করি ওয়ার্ক ডান কত ছিল, একটু ভালো করে দেখবেন। এই দেখেন ওয়ার্ক ডান হচ্ছে এক্স স্কোয়ার, তাহলে এই এক্স এর ভ্যালু ছিল 0.5। এইটুকু যাওয়ার পর কি হচ্ছিল সেটা জানতে চাচ্ছিলেন।
তাহলে এইটা হচ্ছে এক্স স্কোয়ার, এইটা হচ্ছে হাফ এম, শুরুতে ছিল ইউ, আর পরে যে মুহূর্তে আপনি বের করতে চাচ্ছেন সেই মুহূর্তের বেগটা হচ্ছে ভি। তাহলে এইটা হচ্ছে ভি। গল্প শেষ, টাটা। তাহলে এক্স এর ভ্যালু হচ্ছে 0.5, হাফ এম হচ্ছে 0.05, ইউ হচ্ছে 100, ভি আপনি বের করবেন। আশা করছি ভি এখান থেকে ক্যালকুলেট করে নিতে পারবেন। অঙ্ক শেষ হয়ে গেল বাচ্চা। তারপরও আসেন আপনার সাথে একটু ঢং করি, তাহলে এটা হচ্ছে 0.5 স্কোয়ার ইন্টু 2 ডিভাইডেড বাই 0.05 সমান 100 স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার। বাচ্চা আর এনার্জি নাই, আপনি বের করে নিন। দেখেন তো বাচ্চা, এবার বুঝা গেল কিনা? হ্যাঁ, ভালো লাগার কথা। এই ম্যাথ যদি ভালো না লাগে তাহলে আপনি ফিজিক্স পছন্দ করেন না, আর ফিজিক্স পছন্দ তো করাই লাগবে বাচ্চা, এর চেয়ে সহজ সাবজেক্ট জগতে আছে। দেখেন তো, এর আগের বারের চেয়ে এবার একটু ভালো অঙ্ক আসছে না? তাহলে একটু ভালো করে শুনেন বাচ্চা, একটু ঠান্ডা মাথায় শুনেন। গল্প হয়েছে দুইটা। গল্প নাম্বার 1, সেটা হচ্ছে প্রথমটার ভেরিয়েশন দেখেন ভি এর সাথে ছিল, এর পরের ভেরিয়েশন দেখেন কার সাথে দিয়েছিল? এক্স এর সাথে দিয়েছিল। তার মানে সরণের সাথে বলের পরিবর্তন, বেগের সাথে বলের পরিবর্তন। এই জন্য দেখেন আমরা সব হিসাব নিকাশগুলো করতে পেরেছি। বাচ্চা, যে বয়সে যতটুকু জানা উচিত সেটাকে একটু নক করা দরকার। দেখেন, আমি চাইলে দ্বিতীয় অঙ্কেও আপনাকে বলতে পারতাম পেনেট্রেট করতে কত সময় লেগেছে, বাট এটা আপনার লেভেলের না বাচ্চা, এটা গ্র্যাজুয়েশনে যে শিখেন। কিন্তু প্রথম অঙ্কটা এটা তো আপনার লেভেলের, তা আপনি কেন শিখবেন না? ডেফিনেটলি শেখা দরকার। তাহলে একটা পোরশন আমরা আল্লাহর নামে শেষ করেছি। এবার আমরা আর একটা পোরশন শেষ করলেই আমাদের বড়সড় একটা মিশন শেষ হয়। সেটা হচ্ছে, আমি আপনাকে বলেছিলাম যে বুলেট তক্তার ইতিহাসের সব হিসাব নিকাশগুলো আজকে মিলাবো এবং সেইটা শেষ হয় আজকে। এখন আর একটা ক্যাটাগরিতে আমরা প্রবেশ করব এবং আপনি আরও একবার ঝাটকা খাবেন, সেই জায়গাগুলো একটু দেখা দরকার। ও আপনাকে একটা এইচডব্লিউ দিব, স্লাইড তো থাকবেই। স্লাইড থেকে এই এইচডব্লিউটা দেখে নেবেন, ভালো করে দেখে নেন কি বলছিলাম। অঙ্কটা কিন্তু অনেক সুন্দর, আপনাকে বুঝাই দেই, আপনি সেই অঙ্কটা নিয়ে এইচডব্লিউ করবেন। আপনাকে বলা হচ্ছিল একটা বুলেট 5 সেন্টিমিটার পুরুত্বের 2টা তক্তা ভেদ করতে পারে। কয়টা? 2টা। এটা যদি আর একটা দেয়ালকে আঘাত করে তাহলে 20 সেন্টিমিটার পুরুত্বের একটা দেয়াল ভেদ করতে পারে, একটা ওয়ালকে পেনেট্রেট করতে পারে। ম্যাথটা খুব সুন্দর না বাচ্চা? একটু ভালো করে ওদের ডেটাটা বুঝেন। ওরা বলছে যদি এরকম কোনো উডেন পিস নেন, এরকম 5 সেন্টিমিটারেরই 2টা, একটাকে যদি সে আঘাত করে, এইখানে যদি আঘাত করে ইউ বেগ নিয়ে, তাহলে এই জায়গায় ভেলোসিটি হয় 0। সেকেন্ড ইনফরমেশন কি বলছে? সেকেন্ড ইনফরমেশন বলছে একটা ওয়াল যদি হয়, এইটা যদি হয় 20 সেন্টিমিটার, এইখানে যদি সে আঘাত করে তাহলে এইখানে তার ভেলোসিটি হয় 0। মজা করে শুনি। এরপরে আপনাকে অঙ্ক দেওয়া শুরু করেছি যে একটা তক্তা ভেদ করার পর, তার মানে এইখানে এসে তার ভেলোসিটির কি অবস্থা হবে, এটা হচ্ছে আস্কিং। এটা হচ্ছে আপনার সি। বুঝতেই পেরেছেন? আমি আপনাকে এতক্ষণ ধরে এই অঙ্কগুলোই করাচ্ছিলাম। ডিটা খুব মজার বাচ্চা, ডিটা খুব মজার। ডিতে বলতেছিল এই দেয়ালটা রাখো, এই যে দেয়াল, এই দেয়ালটা রাখো। এবার এই দেয়ালের আগে একটা তক্তা বসাও, এই দেয়ালের আগে একটা তক্তা বসাও। এবার বুলেটকে দিয়ে তুমি এইখানে আঘাত করাও, তাহলে এটা এই দেয়ালের মধ্যে কতটুকু প্রবেশ করবে ক্যালকুলেট করো। এটা আপনার কাজ, এটা আপনার এইচডব্লিউ, এটা আপনি বাসায় বসে এই ম্যাথ সলভ করবেন। এটা আমার করার কথা না। যদি আমার কাছে ক্লু চান তাহলে আমি পুরো ক্লাসে আমি একটাই ক্লু দিব, সেটা হচ্ছে ওয়ার্ক এনার্জি থিওরাম বা কাজ শক্তি উপপাদ্য।
কাজ শক্তি উপপাদ্যের মতো মাস্টারপিস আপনি কখনো পাবেন না। আজকের অঙ্ক প্রথমটা যখন করেছেন হয়তো আপনার দেখতে একটু লম্বা মনে হয়েছে, আপনি জাস্ট একটু ম্যাচিওর্ড হন, একটু অভ্যাস করেন। রেশিও করার জন্য কি লিখা লাগে রে বাচ্চা? ও তো এমনি এমনি কেটে যায়, কেটে কুটে গেলে এই অঙ্ক এমনি সহজে করা যাবে। ঠিক আছে, তাহলে আশা করছি এই এইচডাব্লিউটা মনোযোগ দিয়ে করবেন, এটা আপনার কাজ। তারাও এবার আপনাদের সেই চিরপরিচিত জায়গা, এখানে আপনি আরেকবার একটা ঝাটকা খাবেন, আপনি আবার রেডি হন, আপনি আরেকবার একটা মজার জিনিস দেখতে পাবেন, রেডি হন। সবাই রেডি নাকি? একটু আওয়াজ দেন, টুকটুক করে একটু আওয়াজ দেন। দেখেন বাচ্চা, ম্যাথটা ভালো করে দেখি। এটা খুবই পরিচিত, এটা দিয়ে আমি মেডিকেল ভার্সনও বলে দিব, এটা দিয়ে আমি ইঞ্জিনিয়ারিং ভার্সনও বলবো, বাট এটার সাথে একটা স্পেশাল ওয়ে শেখাবো। সেই স্পেশাল ওয়েটার জন্যই আমরা ওয়েট করছি। আসেন দেখি আমরা ম্যাথে সর্বপ্রথম আপনাকে আপনার কমফোর্ট জোন নিয়ে যাই। আপনি জানেন এটা প্রসেস আমরা কি বলে থাকি। হ্যাঁ, আমি আর এখন না বলি, আপনারা বুঝে গেছেন যারা অফলাইনে ক্লাস করেন যে আমি সেটাকে কি বলে থাকি। তো সেইটা বলছিলাম বাচ্চা, যে একটা বুলেট তক্তার ভেতর এক্স দূরত্ব প্রবেশ করার পর বেগ 1/n অংশ হলে এটি তক্তার ভেতর আর কত দূর প্রবেশ করবে? একটা বুলেট একটা উডেন প্ল্যাঙ্কের মধ্যে এক্স ডিস্টেন্স পেনেট্রেট করার পর ভেলোসিটি যদি 1/n টাইমস হয়, আপনি যেন আমাকে বিপদে না ফেলতে পারেন সেজন্য ডান পাশে লিখে দিছি এন এর ভ্যালু 1-এর চেয়ে বড়। দেখা গেল কোনো এক পণ্ডিত আমাকে বললেন এন এর ভ্যালু 0.5, তাহলে ভেলোসিটি বাড়ার বদলে তো বাচ্চা কমার বদলে বেড়ে যাবে, তখন তো নতুন থিওরি তৈরি হবে, তক্তার মধ্যে দিয়ে যাওয়ার সময় ভেলোসিটি বাড়ে, আমি বিপদে পড়ে যাব। তো এই জন্য আমার অনেক বছরের অভিজ্ঞতা আপনাদেরকে নিয়ে, সেজন্য দেখেন আমি ওখানে বলে রাখছি n is greater than 1। এইবার আমরা সেই জায়গাটায় যাব যেটা আর কত দূর যাবে। আসেন সেই বস্তা পচা নিয়ম, সেই বস্তা পচা ওয়ে, খুবই পচা একটা ওয়ে, সেই ওয়েতেই আমি আপনার সাথে গল্প শুরু করছি। এইখানে তার ভেলোসিটি যদি ইউ হয়, ওরা বলছে এই তক্তার ভেতর এক্স দূরত্ব প্রবেশ করার পর, অর্থাৎ এইখান থেকে যদি এতটুকু এক্স হয়, তাহলে এই এক্স দূরত্ব প্রবেশ করার পর আপনার বেগটা হয়েছে 1/n গুণ, তার মানে এটা হয়েছে u/n। প্রশ্ন হচ্ছে এটা আর কত দূর যাইতে পারবে, তার মানে কত দূর যে এটার ভেলোসিটি 0 হয়ে যাবে। এইটা আর কত দূর যাইতে পারবে, ইট ইজ আওয়ার কোশ্চেন। আচ্ছা, একই তক্তা আমরা ধরে নিচ্ছি পুরো জায়গায় বাধা দানকারী বল সমান। বাধা দানকারী বল সমান মানে বাচ্চা ত্বরণ বা এক্সিলারেশন সমান। এই সব কথা শোনা যাচ্ছে তো? এ বাচ্চা কথাবার্তা শোনা যায় কিনা একটু জানায়েন তো। বাচ্চারে কথাবার্তা শোনা যায় কিনা একটু জানিয়েন প্লিজ। এই সব ঠিকঠাক? আচ্ছা, আলহামদুলিল্লাহ। তাহলে বাচ্চা এই যে এক্সিলারেশন সেম আছে, এখন তো বল আপনার কোটে, আপনি তো এখন 6 মারবেনই, এটা খুব স্বাভাবিক। অনেকদিন অ্যালফাবেট লিখেন না, অনেকক্ষণ ধরে ঝাঁকানি খাইছেন। আসেন একটু আমরা তাহলে আপনাকে একটু আপনার গ্রাউন্ডে দেই। এবার দেখেন তো বাচ্চা, আমরা যে কাজটা করতে চাইবো সেটা হচ্ছে এই এবি অংশ থেকে এক্সিলারেশনটা নিব বাচ্চা। এই এক্সিলারেশনটা নিয়ে সেটাকে আমরা একটু এসি অংশে অ্যাপ্লাই করে দিব বা বিসি অংশে অ্যাপ্লাই করে দিব। বিসিতে দিলেও খারাপ হয় না, তাহলে মনে হয় আপনার ঝামেলা আরো কমবে। এই বিসি অংশে অ্যাপ্লাই করে দেন, তাহলেই হয়ে যাবে। ম্যাথ সোজা বাচ্চা। এবার আসো বাচ্চা, আমরা তাহলে একটু দেখি ওই যে বাচ্চা ক্লাস 9-10 এর মতো। ও বাচ্চা, এটা নিয়ে না শর্টকাট তৈরি করে দিব। মেডিকেল ভর্তি পরীক্ষায়, ভার্সিটি পরীক্ষায় যে দাগাবা, এটার একটা ছোট্ট লাইন আছে, আমি শর্টকাট বলে দিব বাচ্চা। সব অঙ্ক এমসিকিউ আসলে শর্টকাট দিয়েই করব, টেনশন নিও না। বাট লং কাটের যে একটা মজা আছে, এই মজাটা তোমার সাথে শেয়ার করব। আমরা 3 ভাবে এই ম্যাথ সলভ করব, ঠিক আছে? তাহলে বোঝা যাবে এই ম্যাথটা কতটা সুন্দর। তাহলে বাচ্চা আমরা বলছি ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as। আমরা সর্বপ্রথমে আসো এবি অংশে যাই।
তাহলে এবি অংশে বা এবি পোর্শনের ভি মানে দেখো ইউ বাই এন, ইউ মানে দেখো ইউ, এ আমাদের বড়ই জানতে চাওয়া, আর এস মানে হচ্ছে এক্স। তাহলে এটা দাঁড়ালো বাচ্চা ইউ স্কোয়ার বাই এন স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার সমান হচ্ছে 2ax। এখান থেকে তুমি এন স্কোয়ারকে এলসিএম করতে পারো। তাহলে এখানে কি দাঁড়াবে দেখো, ইউ স্কোয়ার মাইনাস এন স্কোয়ার ইউ স্কোয়ার। এইখান থেকে তাহলে তুমি এবার এ বের করে নিতে পারো। এ তাহলে উপরে ইউ স্কোয়ার কমন ফ্যাক্টর নিলাম, 1 মাইনাস এন স্কোয়ার হলো, ডিভাইডেড বাই টুয়াইস এক্স আসলো, আর এন স্কোয়ার থাকলো। এই ফকিন্নি একে টুপুস করে নিয়ে যে এখন তুমি কার মধ্যে ফেলে দাও, টুপুস করে নিয়ে যে আল্লাহর নামে ফেলে দাও হচ্ছে এই বিসি অংশে। তাহলে তোমার অঙ্ক শেষ। কে করবে বাচ্চা এমনি অঙ্ক? দূর, এভাবে মানুষ অঙ্ক করে? কত সুন্দর কাজ শক্তি উপপাদ্য আছে আমাদের, হুদাই এই কাজ করতেছি আমরা। তাহলে এই জায়গায় যদি বিসি অংশে যাই তাহলে ভি মানে বাচ্চা 0, ইউ মানে হচ্ছে বাচ্চা ইউ বাই এন, এ মানে বাচ্চা এই যে ইউ স্কোয়ার ইন্টু 1 মাইনাস এন স্কোয়ার ডিভাইডেড বাই বাচ্চা টুয়াইস এক্স ইন্টু এন স্কোয়ার ইন্টু বাচ্চা দেখো এই এস মানে কতটুকু ওয়াই। কেউ চলে যেতে চাইলে তো তাকে ধরে রাখা যায় না বাচ্চা, 2 2 গন। ঠিক আছে বাচ্চা, তাহলে এখান থেকে কি করা যাবে দেখি তো। এইখান থেকে আমরা বললাম এটা হচ্ছে ইউ স্কোয়ার বাই এন স্কোয়ার প্লাস 2 2 কেটে দিলাম, ইউ স্কোয়ার ইন্টু 1 মাইনাস এন স্কোয়ার ওয়াই ডিভাইডেড বাই বাচ্চা এক্স এন স্কোয়ার। এবার একটু এটাকে এপারে নিয়ে আসলাম, এপারে নিয়ে আসলে এটা হয়ে গেল নেগেটিভ ইউ স্কোয়ার বাই এন স্কোয়ার, এটা হয়ে গেল ইউ স্কোয়ার ইন্টু 1 মাইনাস এন স্কোয়ার ইন্টু ওয়াই ডিভাইডেড বাই এক্স এন স্কোয়ার। বাচ্চা রে, এইবার যে ঘটনাটা ঘটাবি টেরাও ট্যাও, শুধু কি তাই, টেরাও ট্যাও। তাহলে এইখানে থাকলো কি দেখ বাচ্চা, এইখানে বেসিক্যালি এই যে বাচ্চা ওয়াই, এটাকে যদি আমরা এই পাশে একটু শিফট করতে চাই তাহলে এক্সটাকে এই পাশে নিতে হবে না বাচ্চা। তাহলে যে নেগেটিভ এক্স ডিভাইডেড বাই হচ্ছে 1 মাইনাস এন স্কোয়ার এটা সমান ওয়াই। তাহলে এই ওয়াই সমান আমরা একটু লিখতে পারবো এক্স ডিভাইডেড বাই বাচ্চা আমার ব্লাড গ্রুপ এবং টেন্ডেন্সি দুইটাই বি পজিটিভ। তাই এই মাইনাস টাইনাস পছন্দ হচ্ছে না, মাইনাস দিয়ে গুণ করলে এটা হয়ে যাবে বাচ্চা এন স্কোয়ার মাইনাস 1। যারা মুখস্থ বিদ্যা মুখস্থ করিস তারা অলরেডি বুঝা গেছো যে এই জায়গায় ফর্মুলা তোমরা এটা মুখস্থ মারিছি না, y is equal to x divided by n square minus 1। হ্যাঁ সুন্দর, বাট এই একটা 9-এর বাচ্চা থেকে শুরু করে একটু বড় হওয়া দরকার না বাচ্চা? একটু 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 বড় হওয়া উচিত না, বড় হওয়া উচিত না বাচ্চা? তাহলে এই অঙ্কটা এইটা কেমন যেন মানাচ্ছে না, তোমাদের সাথে যাচ্ছে না। তাহলে আসো তোমাদের সাথে যায় এরকম ভাবে ম্যাথটা সলভ করি, ওই একই জিনিসই লেখা আছে, তোমাদের সাথে যাবে এরকম করে একটু সলভ করব। তার মানে আমরা এবার একটু স্মার্ট হব। আমরা বলতে চাচ্ছিলাম এই বুলেটটা এইখানে ইউ বেগে আঘাত করেছিল, এক্স দূরত্ব যাওয়ার পরে এই যে এক্স, এটার বেগ 1/n অংশ হয়ে গেল, এটা আর কত দূর যাবে মনে করলাম আর ওয়াই পর্যন্ত যাবে, তারপর এটার বেগ হবে আন্ডা। বাচ্চা মজার কাজ, এই অংশেও বাধাদানকারী বল যা, এই অংশেও বাধাদানকারী বল তাই। খালি একটু নাম লিখো, অঙ্ক করে দৌড় দাও। এ বি সি, ম্যাথ ইজ শেষ। বলো তো বাচ্চা, একটু আগে শিখে আসছি না, ওয়ার্ক ডান বাই নেট ফোর্স ইজ ইকুয়াল টু চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি বা গতিশক্তির পরিবর্তন, পড়ছি না বাচ্চা?
তাহলে এইটা যদি হয় তাহলে একটু ভাবো তো বাচ্চা এবি অংশে কিভাবে বলবা, এই দেখো এবি অংশে বলবো। তাহলে এবি অংশে ওয়ার্ক ডান, তার মানে এফ ইন্টু এক্স, চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি, তাহলে হাফ এম, এইটা হচ্ছে বড়টার বর্গ মাইনাস ছোটটার বর্গ, হয়ে গেল। এবার আসো বিসি অংশ, এফ ইন্টু ওয়াই, হাফ এম ইন্টু বড়টার বর্গ মাইনাস ছোটটার বর্গ, ইউ স্কোয়ার বাই এন স্কোয়ার মাইনাস জিরোর স্কোয়ার। এটা ছোট্ট কথা, কোনো জ্ঞানীগুণী মানুষজন বলবা না যে আপনি এফ এস কস থেটা নিলেন না কেন? বাচ্চা এই দিকে যদি এফ এস কস থিটা নেন তাহলে এফ ইন্টু এক্স ইন্টু কস, দেখেন এফ আর এক্স এর মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি। ওইখানেও কিন্তু বাচ্চা বড়টা মাইনাস ছোটটা নেওয়া যাবে না, ওইখানেও চূড়ান্ত মাইনাস আগেরটা, তার মানে আপনাকে এইটার স্কোয়ার মাইনাস এটার স্কোয়ার করতে হবে। আপনি জানেন ছোট থেকে বড় বিয়োগ করলে নেগেটিভ হয়, কস 180 ডিগ্রিও নেগেটিভ হন, ওই নেগেটিভ নেগেটিভ কেটে যাবে। আমি এইখানে এই জন্য ল্যাঙ্গুয়েজটা আপনাকে বারবার বলেছি, একটু খেয়াল করে দেখেন, আমরা বারবার বলেছি কি পরিমাণ কাজ করেছি, আর ওই কাজটার জন্য গতিশক্তির পরিবর্তন হয়েছে কতটুকু। এই জন্যে আমরা বড়টা থেকে মাইনাস ছোটটা করেছি, তাহলে পরিবর্তনের পজিটিভ মান পেয়েছি আর কাজের ভ্যালুটা নিয়েছি, অঙ্কটা হয়ে গেছে। এবার বাচ্চা আসো একটু অনুপাত করো, বড় মানুষের মতো অনুপাত করো, আর এফ এফ দেখায় কাটা লাগবে কিনা, ধাম ধাম করে কেটে দাও, এক্স বাই ওয়াই, হাফ এম কি দেখায় কাটা লাগবে, কাইটা ফেলায়। তাহলে এইখানে হচ্ছে ইউ স্কোয়ার কমন ফ্যাক্টর নিলে থাকবে 1 মাইনাস 1 বাই এন স্কোয়ার, আর এইখানে থাকলো বাচ্চা হাফ এম তো গেছে গা, ইউ স্কোয়ার বাই এন স্কোয়ার, একটু ভালো করে দেখো ইউ স্কোয়ার বাই এন স্কোয়ার, তাহলে ইউ স্কোয়ার বাই এন স্কোয়ারকে এই যে এন স্কোয়ার উঠাই দিলাম। তাহলে এবার কি হলো দেখো, এক্স বাই ওয়াই, ইউ স্কোয়ার বিদায়, ওখানে গুণ করো এন স্কোয়ার মাইনাস 1, তাহলে ওয়াই সমান কি পাওয়া গেল, এক্স ডিভাইডেড বাই এন স্কোয়ার মাইনাস 1। এখন এই মজার ওয়ে থাকতে তুমি যদি এখন আগের মতো ঢঙ্গা ধরো, এটা মানায়, এইভাবে অঙ্ক করা মানায় বাচ্চা। এই যে দেখো এটাও অঙ্ক করেছিলা, এই দেখো অঙ্ক করেছ, বি স্মার্ট। আমি আবার রিপিট করছি, বুলেট তক্তার অঙ্ক এসেছে, কোনোভাবে বুঝে উঠতে পারতেছো না কি করবা, কাজ শক্তি উপপাদ্যে যাও, দেখবা কোনো না কোনো রাস্তা ওপেন হয়ে গেছে। তাহলে এই যে অঙ্ক হয়ে গেছে। যারা ভাবছো মনে হয় ধামাকা শেষ করছে, না ভাবছা এইগুলো নিয়ে আমার কোনো ইস্যু ছিল না, কাজ শক্তি উপপাদ্য তো আমি অনেক আগেই তোমারে পড়াইছি, গতির সূত্র এটা তো অনেক আগেই দেখাইছি। তাহলে এই পরের অঙ্কটায় আসার জন্য আমার স্পেশালিটি কোথায়, এর পরের অঙ্কটায় আসার জন্য আমার স্পেশালিটি একটু অন্য জায়গায়, সে অন্য জায়গাটা নিয়ে আমরা একটু কথা বলতে চাইবো। তাহলে এই অন্য জায়গায় আসার জন্য আমরা কথা বলার জন্য একটা ছোট্ট গল্প তোমাদের সাথে একটু করে নেই। একটু বলো তো বাচ্চা, y is equal to mx plus c, এই লেখচিত্রটা কেমন হয়, এদিকে y axis এদিকে x axis। আমরা সবাই জানি যদি m পজিটিভ হয় এবং c পজিটিভ হয় তাহলে এটা এরকম, যদি m নেগেটিভ হয় c পজিটিভ হয়, এই যে mটা নেগেটিভ আর cটা পজিটিভ, তাহলে এটা হয় এরকম। আর এদিকেরটা তুমি বুঝছো কেন এই কথা বললাম? আচ্ছা বাচ্চা, আমি যদি তুমি এইটা বুঝো তাহলে তুমি আমাকে এইটা কেন বলে দিতে পারবা না ভি সমান ইউ প্লাস এটি। আমি তোমাকে এবার একটু ভিটি লেখচিত্র আঁকতে বলবো, তুমি কেন পারবা না? তোমাকে আমি বলছি তুমি ওয়াই অক্ষে পাঠাও এইটারে, এই যে এটারে ওয়াই অক্ষে পাঠায় দাও, এইটারে এক্স অক্ষে পাঠায় দাও, তাহলে এই দুইটার মধ্যে পার্থক্য কোথায় বাচ্চা? ওয়াই সমান এম এক্স প্লাস সি। এ বেগ যদি গ্র্যাজুয়ালি বাড়ে তাহলে ত্বরণ পজিটিভ, তার মানে তখন গ্রাফ হবে এরকম। যদি মন্দন বা রিটার্ডেশনের গল্প ঘটে, বেগ কমবে, তখন গ্রাফটা হবে এরকম। আশা করছি ব্যাপারটা নিয়ে তোমাদের কোনো আপত্তি থাকা উচিত না। তাহলে এটা যদি আপত্তি না থাকে বাচ্চা, তাহলে আমার সাথে এইটা নিয়ে কেন তুমি আপত্তি করবা দেখি তো বাচ্চা। যদি আর একটা গল্প বলি, আমরা বলতে চাচ্ছি ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as,
এই জায়গায় একটা গ্রাফ আঁকবো, সেই গ্রাফের এই অংশে থাকবে ভি স্কোয়ার, এই অংশে থাকবে এস। মজার একটা গ্রাফ বাচ্চা। এই দেখো, এইটাকে আমি পুরোটা পাঠাই দিছি ওয়াই অক্ষে, এই দেখো এই পুরোটা পাঠাই দিছি আমি এক্স অক্ষে। তাহলে বাকি জিনিসগুলো তো তুমি চিনতে পারছো বাচ্চা। এইটা হচ্ছে এম, আবার কেউ ম্যাস বা ভর ভেবো না। আর এইটা হচ্ছে সি, তাহলে ওয়াই সমান এম এক্স প্লাস সি। মজার ব্যাপার হচ্ছে ইউ স্কোয়ার কখনো নেগেটিভ হইতে পারবে না। তাহলে ইউ স্কোয়ার যদি কখনো নেগেটিভ না হইতে পারে, তাহলে এটা সারা জীবন পজিটিভ হবে, এটা সারা জীবন পজিটিভ হবে। এ পজিটিভ হইতে পারে, নেগেটিভ হইতে পারে। তাহলে এ যদি পজিটিভ হয় এরকম, এ যদি নেগেটিভ হয় এরকম। এই তো, কোন আপত্তি আছে? তাহলে এটা যদি বুঝো, তাহলে কেন তুমি অঙ্ক বুঝবা না? আসো আমরা তোমাদের সাথে আরেকবার একটু গল্প করি। সেম অঙ্ক, একদম এক্স্যাক্টলি সেম অঙ্ক। আমরা বলছিলাম এই হচ্ছে তোমাদের তক্তা, এই তক্তার মধ্যে এক্স দূরত্ব প্রবেশ করার পর, এই যে এক্স দূরত্ব প্রবেশ করার পর বেগ হইছে 1/n অংশ। তার মানে এখানকার বেগ হচ্ছে u/n। প্রশ্ন হচ্ছে এটা আর কত দূর যাইতে পারবে, তার মানে কোথায় যে এর ভেলোসিটি 0 হবে। এইটুকু কি বোঝা যায় বাচ্চা? আস্তে আস্তে ভেলোসিটি কমছে, আস্তে আস্তে ভেলোসিটি কমে, ভেলোসিটি কমে। তাহলে যদি আস্তে আস্তে ভেলোসিটি কমেই বাচ্চা, তাহলে এইখানকার এই গল্পটা মনে হয় খুব একটা খারাপ না, যে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as, এই এটা হচ্ছে নেগেটিভ। এই এ যদি নেগেটিভ হয়, তাহলে আমি একটু গ্রাফ আঁকবো বাচ্চা, আমি একটু গ্রাফ আঁকবো। এইখানে এস রাখবো, এখানে ভি স্কোয়ার রাখবো। তাহলে শুরুতেই এস এর ভ্যালু যখন 0, মানে কেবল যখন ভেদ করা শুরু করেছে, তখন তার বেগ হচ্ছে ইউ, আর বেগের বর্গ তাহলে কত হবে? ইউ স্কোয়ার। এবার দেখুন একটু খেয়াল করে দেখি, এস এর ভ্যালু এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াই, তাহলে এইটার ভ্যালু যখন এক্স প্লাস ওয়াই, তখন তোমার ভেলোসিটি হচ্ছে 0। এবার বলেছিল যখন তোমার এইটা হয় এক্স, তখন তোমার ভেলোসিটি কোনটা হয় সেটা দেখো। তাহলে ভেলোসিটি হচ্ছে u/n, বর্গ করলে কি হয়? তাহলে এখানে একটা গল্প আছে, এখানে একটা গল্প আছে। গল্পটা হচ্ছে একটু ভালো করে দেখা লাগবে। এই জায়গায় এই এতটুকু জায়গার নাম হচ্ছে এক্স, আর এই এতটুকু জায়গার নাম হচ্ছে এক্স প্লাস ওয়াই। এবারই মনে হয় গল্প শেষ। ক্লাস 7-এ সিমিলার ট্রাইঅ্যাঙ্গেল বা সদৃশকোণী ত্রিভুজ শিখেছো না? সিমিলার ট্রাইঅ্যাঙ্গেল বা সদৃশকোণী ত্রিভুজ। তো সেই সিমিলার ট্রাইঅ্যাঙ্গেল বা সদৃশ ত্রিভুজের ক্ষেত্রে আমার সাথে একটু গল্প করো তো, একটু গল্প করো তো বাচ্চা। এইখানে কি দেখা যায় যে এইখানে একটা ছোট্ট ট্রাইঅ্যাঙ্গেল আছে, যার এই অংশটুকু হচ্ছে ওয়াই। এই অ্যাঙ্গেলটা দেখো, তোমার আরেকটা বড় ট্রাইঅ্যাঙ্গেলের গল্প বলি। এই যে বড় একটা বুড়া ট্রাইঅ্যাঙ্গেল, এই বুড়া যে ট্রাইঅ্যাঙ্গেল, বৃদ্ধ ট্রাইঅ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটা সেম দেখা যায়। এবার দেখো এই বৃদ্ধ ট্রাইঅ্যাঙ্গেলের এইটা আর এই যে বেবি ট্রাইঅ্যাঙ্গেলের এইটা, দুটোই রাইট অ্যাঙ্গেল সমান। একটা ত্রিভুজের 3টা কোণের সমষ্টি 180 ডিগ্রি। দুইটা যদি সমান হয়ে যায়, তাহলে 3 নম্বর জন বাপ বাপ করে সমান হবে বাচ্চা। তাহলে এই অ্যাঙ্গেল সমান হইতে বাধ্য, কোনো রকম কোনো কথা ছাড়া এই অ্যাঙ্গেল আর ওই অ্যাঙ্গেলটা সমান হবে, এ ব্যাপারে কোনো রকম কোনো কনফিউশন নাই। তার মানে এই সবুজ রঙের বড় ট্রায়াঙ্গেল আর হলুদ রঙের যে ছোট ট্রায়াঙ্গেল, এই দুটো ট্রায়াঙ্গেল সিমিলার বা সদৃশ। সিমিলার ট্রায়াঙ্গেল হলে তার অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান হয়।
অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান হয়, অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান হয়, তাহলে আমরা সেই গল্পটা একটু বলার চেষ্টা করব। তাহলে সর্বপ্রথম ছোট ট্রায়াঙ্গেলটার এই যে অ্যাঙ্গেল, এটার অপোজিট সাইড দেখতে পাচ্ছ কোনটা? এই দেখো, এটা ওয়াই, মানে এই যে এই অংশটুকু। তাহলে বাবু ট্রায়াঙ্গেলের ওয়াই। এবার এই বুড়া ট্রায়াঙ্গেলের এটার অপোজিট বাহু দেখা যায় বাচ্চা, একদম পুরাটা, এই যে দেখো পুরা সবুজটা, পুরা সবুজের মান কত বাচ্চা? এক্স প্লাস ওয়াই। এবার দেখো বাচ্চা, এই অ্যাঙ্গেলের অপোজিট সাইড এই হলুদটুকু, এই হলুদটুকুর ভ্যালু দেখো ইউ স্কোয়ার বাই এন স্কোয়ার। আর এই বড় ট্রায়াঙ্গেল, এই যে গ্রিন কালারের বড় ট্রায়াঙ্গেলের এই পুরা বাহুটুকু দেখো বাচ্চা, এই বাহুটুকুর লেন্থ হচ্ছে ইউ স্কোয়ার। আমি আবার রিপিট করি, দেখো বাচ্চা, আমরা বলছিলাম এই যে ছোটটা, এই যে ছোটটার যে বাহুটা, আর এই যে বড়টার যে বাহুটা, এই যেটা, এটার গল্প বলছিলাম বাচ্চা। একটু খেয়াল করে দেখো, তাহলে এই জায়গাটুকু যদি ইউ স্কোয়ার বাই এন স্কোয়ার হয়, এই বড়টুকু কত? ইউ স্কোয়ার। এই যে লিখেছি, হয়ে গেল তোমার অঙ্ক। তাহলে এইখান থেকে বলা যায় বাচ্চা, ওয়াই ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই, ইউ স্কোয়ার চলে গেল, থাকলো হচ্ছে 1/n স্কোয়ার। এবার একটু গুণ করো বাচ্চা, এক্স প্লাস ওয়াই সমান হলো এন স্কোয়ার ওয়াই। ওয়াইটাকে লাথি দিয়ে ওপারে পাঠায় দাও বাচ্চা, ওয়াইটাকে কমন ফ্যাক্টর নিয়ে নাও বাচ্চা। এইবার ধুমধারাক্কা বলে ফেলো, ওয়াই সমান তাহলে এক্স ডিভাইডেড বাই এন স্কোয়ার মাইনাস 1। দেখো তো বাচ্চা কতটা স্মার্ট উই আর, আমরা কত স্মার্টলি এগুলো ডিল করতে শিখেছি। কিভাবে পড়বা ম্যাথ? এরকমই সুন্দর, ম্যাথ এরকমই অ্যাবসোলিউটলি বিউটিফুল, শুধুমাত্র তুমি সেটাকে অ্যাপ্লাই করতে পারো কিনা, দ্যাট ইজ দ্য কেস। এবার একটু ভালো করে দেখো বাচ্চা, এই ম্যাথটাই আমরা 3 ভাবে তোমাদের কাছে সলভ করলাম। দেখো, খ্যাত গতির সূত্র ব্যবহার করে, এও ইও দ্য মাস্টারপিস কাজ শক্তি উপপাদ্য ব্যবহার করে, এটা একটা মাস্টারপিস বাচ্চা। এরপরে বাচ্চা একটা স্মার্ট ওয়ে, তাই পরীক্ষার হলে যদি রিটেনে আসে, তুমি যে কোনোটা অ্যাপ্লাই করতে পারো, এটা না করাই ভালো। আমার সাজেশন হচ্ছে রিটেনে আসলে তুমি কি করবা? কাজ শক্তি উপপাদ্য অ্যাপ্লাই করবা, এটা হচ্ছে আমার পরামর্শ। এবার কথা হচ্ছে এমসিকিউ। আপনি আমাকে যদি বলেন, তাহলে আমি তো এখান থেকে এক লাইনে দেখে দেখে করে ফেলতে পারি, তাই এইটা আমার জন্য খুব পছন্দের, এটা আমার খুব পছন্দের। বাট আপনার জন্য মনে হয় ওইটা বেশি সুন্দর, ফর্মুলাটা মনে রেখে দেওয়া। এই ফর্মুলা মনে রেখে দিয়ে অঙ্ক করতে গেলে কত সুন্দর অঙ্ক করা যায়, সেইটা তাহলে আমরা একটা ফর্মুলা তৈরি করে ফেলেছি। খেয়াল করে দেখেন, একটি বুলেট কোনো তক্তার ভেতর এক্স দূরত্ব প্রবেশ করার পর বেগ 1/n অংশ হলে, একবারও কিন্তু বলা হয় নাই 1/n অংশ হারালে, তাই এটা মার্ক করে রেখেন ভালো করে। 1/n অংশ হলে এটি আরো যে দূরত্বটা প্রবেশ করবে সেটা যদি y হয়, তাহলে সেই y সমান আমরা মনে রাখলাম এইটা হচ্ছে x ডিভাইডেড বাই n স্কোয়ার মাইনাস 1। যারা মেডিকেল ভর্তি পরীক্ষা দিবেন তারা একটা স্পেশাল কেস নিয়ে গল্প করেন, একটা স্পেশাল কেস বাচ্চা, একটা স্পেশাল কেস। অঙ্ক দেখবেন আর পরীক্ষায় দাগাবেন, একটা স্পেশাল কেস। যদি এরকম হয় যে কোনো একটা বুলেট অর্ধেক বেগ হারাইছে অথবা অর্ধেক হইছে, তার মানে কি বাচ্চা? এখানে কি হয়েছিল? এই যে দেখো তো বাচ্চা, এই যে ভিটা ইউ এর 1/n অংশ, তার মানে এটা u/n। এটা যদি এখন অর্ধেক হয়, তাহলে এটা কত হবে বাচ্চা? u/2। তাহলে তুমি কি বুঝতে পারছো n এর ভ্যালুটা কত হলো? 2। n এর ভ্যালু যদি 2 হয়, তাহলে y এর ভ্যালু কত হবে? দেখো, 2 এর স্কোয়ার মাইনাস 1, তার মানে 4 মাইনাস 1, 4 মাইনাস 1 কত হয়? 3। বাচ্চা রে, পরীক্ষার হলে বারবার দেখবা 3 এর গুণিতক মান দেওয়া আছে, 6, 9, 12, 30, 15 এগুলো মান দেওয়া আছে। তাই যতখানি যাওয়ার পর অর্ধেক হয়েছে তারে খালি 3 দিয়ে ভাগ করবা, উত্তর মিলে যাবে।
তাহলে কন্ডিশন হচ্ছে কি হতে হবে, বেগ অর্ধেক হতে হবে অথবা অর্ধেক হারাতে হবে। তাহলে যতখানি গেছে তারে 3 দিয়ে ভাগ করলেই উত্তর মিলে। বুঝা গেল? তাহলে এই জায়গা থেকে আমরা এই অঙ্কগুলো সলভ করতে পারি। তাই আমরা কয়েকটা গল্প মনে রাখতে পারি। যদি এখন গল্পটা একটু অন্যরকম হয়, ধরো তোমাকে আমি একটু বলছি বাচ্চা, তাহলে প্রথম কথা, যদি আমরা বলি যে অর্ধেক হয় মানে 50% হয়, তাহলে ভিটা যেটাকে ইউ বাই এন বলছিলাম, এটা মূলত ইউ এর 50%, তার মানে ইউ বাই 2। আর এটা যদি হয় তাহলে আপনি বুঝতেই পারছেন আপনার ওয়াই হবে এক্স বাই 3। এবার যদি গল্পটা এরকম হয় যে 1/4 অংশ হারায়, ভেলোসিটি ইজ রিডিউসড বাই 1/4, তাহলে ভিটা কত হবে দেখো বাচ্চা, ইউ ছিল এখান থেকে হারাবে কতটুকু, 4/1 তাহলে এটা হবে কতটুকু বাচ্চা ভাবো তো, 4 - 1 মানে থ্রাইস ইউ বাই 4। বুঝা যায়? এইটাকে তুমি তাহলে কার সাথে তুলনা করতে চাচ্ছ, ভিটা কত হবে, আমাদের ফর্মুলা মানতে গেলে এই ভিটা হবে ইউ বাই এন এর সমান। তার মানে তুমি এখান থেকে আমাকে নিঃসন্দেহে বলতে চাচ্ছ এই 1/n এইটা সমান হচ্ছে 3/4। তাহলে n এর ভ্যালু কত বাচ্চা, 4/3। ফর্মুলায় n এর ভ্যালু 4/3 বসাবা, অঙ্ক করে নিয়ে মুড়ি কিনে চলে যাবা। আসো তো দেখি বাচ্চা এটা অ্যাপ্লাই করতে পারি কিনা আমরা। এই যে দেখো বাচ্চা, আমরা টুকটুক টুকটুক করে তোমার সাথে এই অ্যাপ্লিকেশনটা দেখাবো। এই যে দেখো, 30 সেন্টিমিটার প্রবেশ করার পর হে 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 অর্ধেক, গল্প শেষ। তাহলে উত্তর কত হবে বলো বাচ্চা, y সমান 30/3। এই হয়ে গেল তোমার 10 সেন্টিমিটার। এমসিকিউ এর উত্তর শেষ। মেডিকেল ভর্তি পরীক্ষায়, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় এটা খুব বেশি আসে। খালি যদি দেখো অর্ধেক হইছে বা অর্ধেক হারাইছে, যতখানি গেছে 3 দিয়ে ভাগ করবা, উত্তর টাক 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 গেস, গল্প শেষ। এরপরে আসো আমরা আরেকটা অঙ্ক দেখি। এবার দেখো বাচ্চা, আমরা বলছিলাম 1/4 হারায়, 1/4 হারায়। তাহলে 1/4 যদি হারায় যায়, তাহলে আমরা বলতে চাচ্ছিলাম ভি সমান তো ইউ বাই এন হবে। তো এইখানে ভি তাহলে কতটুকু বলছে, এরা বলছে ইউ থেকে ইউ এর 4/1 কেটে চলে যাবে, তাহলে থাকবে হচ্ছে থ্রাইস ইউ বাই 4। তার মানে আমরা এখান থেকে বলতে পারছি 1/n এটা সমান 3/4, তার মানে n এর ভ্যালু হচ্ছে 4/3। তাহলে উত্তরটা ডান। y সমান x, x মানে হচ্ছে 20 সেন্টিমিটার, ডিভাইডেড বাই n স্কোয়ার মাইনাস 1, n এর স্কোয়ার মানে হচ্ছে 16/9 মাইনাস 1। ক্যালকুলেটরকে বলবা, অঙ্কের উত্তর শেষ। বুঝে গেল বাচ্চা কত সহজে করা যায়? এভাবেই বাচ্চা সব অঙ্ক করা যায়। তাহলে এরপরে আর একটা অঙ্ক থাকুক, সেটা তোমার জন্য। দেখো বাচ্চা, 60% হয়, এই অঙ্কটা তোমার জন্য থাক, এই অঙ্ক তুমি কইরো। এই ধরনের অঙ্কগুলো পিডিএফ তো পেয়েই যাবা, অঙ্কটা কইরো। তাহলে পুরো ক্লাস জুড়ে আমি তোমাকে একটা টার্ম বলতে চেয়েছি, পরীক্ষার হলে যাওয়ার আগে আমি অঙ্ক পারি এই কথাটা না, সঠিক সময় মতো পারি এটা বলা উচিত, যে আমি একদম প্রপার টাইম মেনটেন করে পারি, আমি টাইম মেনটেন করে অঙ্ক পারি, প্রপার টাইমের মধ্যে পারি। দেখেন, অনেক ব্যাটসম্যান অনেক ভালো খেলে, সব দিন কি ভালো খেলতে পারে? তো আপনি হয়তো অনেক সময় ভালো অঙ্ক পারেন, বাট পরীক্ষার হলে পারেন কিনা, আর এটা ডিপেন্ড করে আপনি কত ভালো প্র্যাকটিস করেছেন। তাই এরকম ভালো ভালো প্র্যাকটিস যদি আমরা করতে চাই, তাহলে পারে আমাদেরকে অবশ্যই অবশ্যই বিভিন্ন রকমভাবে কনসেপ্ট ডেভেলপ করতে হবে, আমাদেরকে প্রবলেম সলভ করতে হবে। এই কনসেপ্ট ডেভেলপ করে যদি আমরা প্রবলেম সলভ করতে চাই, তাহলে পারে ডেফিনেটলি আমরা যে কথাগুলো বলতে চাই সেটা হচ্ছে এই কাজগুলো করার জন্য আমাদের একটা কম্প্যাক্ট হিসাব নিকাশ দরকার। এই কাজগুলো করার জন্য আমরা সবগুলো মানুষ একসাথে হয়েছি। আপনাদের এইচএসসি পরীক্ষাটা যেন গুছানো হয়, আপনাদের এইচএসসি পরীক্ষাটা যেন কম্প্যাক্ট হয়, এইচএসসি পরীক্ষার সাথে আপনি যেন মেডিকেলে কি ধরনের প্রশ্ন আসে এটার ছোট্টখাট্ট অল্প একটু ধারণা পেয়ে যান, ইঞ্জিনিয়ারিং পরীক্ষায় আসে এটার অ্যাটলিস্ট কিছু ধারণা পেয়ে যান, তার সাথে ইউনিভার্সিটির প্রশ্নের একটু ধারণা পেয়ে যান।
একাডেমিকটা মেইন টার্গেট। ঘোড়া ডিঙিয়ে কখনো ঘাস খেতে যাওয়া যায় না বাচ্চা। তাই একাডেমিক মেইন টার্গেট, এই টার্গেটটা রেখে তারপর যখন আমরা এই পুরো টিম আপনাদের সাথে একটু কাজ করার চেষ্টা করব, তো আমরা এই পুরো টিম প্রতিজ্ঞাবদ্ধ যে আমাদের এইম কখনো বৃথা যাবে না। আমরা আপনাদের সাথে একদম পরীক্ষা পর্যন্ত লেগে থাকবো। তা আপনাদের পরীক্ষা ভালো হোক, আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা। থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।